শুভরাত্রি প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আয়োজিত সাপ্তাহিক লাইভ টক সিরিজ থার্সডে রিসার্চ নাইট 0.1 এর আজকের আয়োজনে। আজকের এপিসোডে 0.7 এর বিষয় নির্ধারিত হয়েছে ক্রাফটিং ইন্ট্রোডাকশন ইন রিসার্চ, ওপেনিং ওয়ার্ডস, লাস্টিং ইম্প্যাক্ট। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন সম্মানিত অতিথি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি এবং প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাংলাদেশ। স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। স্যার, শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটু শরীরটা অসুস্থ যাইতেছে, তারপরেও আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আর আমি আশা করি আপনিও ভালো আছেন রাতুল। জি স্যার, আমিও ভালো আছি। ধন্যবাদ স্যার। তাহলে আর দেরি না করে আজকের আলোচনার মূল পর্ব শুরু করা যাক। স্যার, মঞ্চ আপনার জন্য উন্মুক্ত। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে একটু স্লাইড শো করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাজ ইউ হ্যাভ সিন, ক্রাফটিং ইন্ট্রোডাকশন ইন রিসার্চ, ওপেনিং ওয়ার্ডস অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট। টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে ওপেনিং ওয়ার্ডস ফ্রম, when researcher starts their journey by writing anything that is introduction, এইভাবে বলতে পারি। আবার ইন্ট্রোডাকশন এমন একটা মিথ, 70% রিসার্চার্স তারা বলে ইন্ট্রোডাকশন সবার শেষে লেখা লাগে, মানে বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট। একটা সারপ্রাইজিং মিথ। অনেকের অনেক মত আছে, আমরা যেটা বলবো সেইটাই যে রাইট, বাইবেল এরকম না। তো সব মিলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ মানে হয়তো বা প্রথমে শুরু হয়, কিন্তু এইটার যে সিগনিফিকেন্সটা কতটুকু সেটা একটু ডিপ, অর্থাৎ মিড লেভেল রিসার্চার যারা, তাদের উপরে গেলে মোটামুটি বোঝা যায় এটা গুরুত্বপূর্ণ। রিসার্চের কোনো পার্টি আসলে গুরুত্ব ছাড়া না। তো আমি তাহলে শুরু করি আমার আজকের আলোচনা। আমি সন্ধ্যাবেলায় বসছিলাম স্লাইড তৈরি করতে, আর প্রথমে ভাবছিলাম যে কোয়েশ্চেন করবেন, শুধু সেইখানে আনসার দেবো। দেখলাম যে না, ইটস কোয়াইট ইম্পসিবল। রাতুল, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তো স্লাইড শুরু করি আল্লাহর রহমতে, তারপরে মাঝে গল্প হবে ইনশাল্লাহ। অবশ্যই স্যার। দেখলেন তো আপনার টাইটেলটা একটু দেখে নেই, ক্রাফটিং ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন লিখবো, ক্রাফট করবো, সাজাবো আমাদের রিসার্চের ইন্ট্রোডাকশন। আর ওপেনিং ওয়ার্ডস ফ্রম লাস্টিং ইম্প্যাক্ট, এই ওপেনিং ওয়ার্ড একেবারে কনক্লুশনের শেষ ওয়ার্ড পর্যন্ত এটা ইম্প্যাক্ট ফেলায়। তো এই জন্য এই টাইটেল আমাদের। আর প্রথমেই কিছু ইয়া দেওয়া আছে এখানে, এটা কি বলা যায় যে পলিসিস, এই পলিসি বা রুলস গুলো যদি আপনি একটু জেনে নেন, তাহলে হয়তো বা আপনার জন্য, মানে শুধু ইন্ট্রোডাকশন না, রিসার্চের যে পার্ট লিখবেন, যে সময় যে কাজ করবেন, সেইগুলো আপনার জন্য খুব ফ্রুটফুল হবে কাজগুলো। লিখা আছে দেখেন, সেটিং প্ল্যান বিফোর স্টার্টিং ইউর জার্নি। একটা পরেই উপরে, তাহলেই বুঝতে পারবেন। বি ক্রিয়েটিভ ইউর আইডিয়া, অর্থাৎ আপনার আইডিয়াতে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ দিয়ে শুরু। আর বাকি শেষে যদি যাই, তাহলে এখানে লিখে আছে এগ্রি অন প্যাটার্ন, মিটিং শিডিউল, টাইমিং, অর্থাৎ আপনি কোন সময় কার সাথে মিটিং করবেন সেগুলো পর্যন্ত শিডিউল করতে হবে। এই জিনিসগুলো এখন আপনি কাজ করতে বসলেন, লজিস্টিক সাপোর্ট যদি আপনি ডিস্টার্ব করে, যখন আমরা কথা বলতেছি, শুধু দর্শক যদি কারেন্ট চলে যায়, তাহলে আমাদের 30 সেকেন্ড সময় দিবেন, আমি আবার ইয়া থেকে জয়েন হবো। তো এরকম লজিস্টিক সাপোর্ট গুলো ডেফিনেটলি ইউ নিড টু এনশিওর বিফোর স্টার্টিং ইউর এনি টাস্ক, হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে। তারপরে আরো একটা বিষয় আছে, আমরা জানি রিসার্চ মিনস collecting opinion from different literatures and published works on relevant to your topic, and there are some documents you must need to download and read as well. At least একটা আর্টিকেল লেখার ক্ষেত্রে 10-15টা আর্টিকেল, মানে একটা পেপার লেখার ক্ষেত্রে 10-15টা আর্টিকেল তো পড়া লাগবে। এই 10-15টা আর্টিকেল, কোয়ালিটি আর্টিকেল ডাউনলোড করবেন কোথা থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং কোন কোন ডকুমেন্ট গুলো আপনাকে সাপোর্ট দেবে সেটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে লেখা আছে। এইগুলো আমি আর আলোচনা করতেছি না, যেহেতু ইউটিউবে থেকে যাবে, আমাদের দর্শকরা তারা একটু কষ্ট করে পড়ে নেবেন, এবং খুব সহজ ভাষায় লেখা আছে। তারপরেও যদি প্রবলেম হয়, তাহলে আপনার কমেন্ট করে দিবেন, আমি সেখানে ডেফিনেটলি 10 মিনিটের মধ্যে আনসার করে দেবো ইনশাল্লাহ। তো এই দেখেন, ইন্ট্রোডাকশন শব্দটা যখন আসে, তখন আমরা ছোটবেলা থেকে যখন বিভিন্ন কোয়েশ্চেন আনসার করতাম পরীক্ষায়, তারপরে রচনা লিখতাম, প্রত্যেকটা জায়গায় আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা প্রিলিউড এই শব্দগুলো ব্যবহার করতাম।
এখন একটু যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ি আর এই এই ইন্ট্রোডাকশন এবং পাবলিশিং, রিসার্চ পেপার, আর্টিকেল এইগুলার ভ্যালু শুরু হয় হচ্ছে 4th ইয়ারের পর থেকে মোটামুটি। মানে মোটা দাগে যদি বলি। তো এইখানে আসার পরে আমরা কয়েকটা জিনিস এনকাউন্টার করি, যেমন আমরা রিপোর্ট, তারপর টার্ম পেপার, তারপরে প্রজেক্ট, থিসিস, ডিসার্টেশন। এখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই মুহূর্তে থিসিস আর ডিসার্টেশনটা। প্রজেক্ট আর রিপোর্ট এখানে ইনাফ লিখা আছে, আপনারা দেখবেন। আচ্ছা, স্লাইড তো দেখা যাচ্ছে না? ওকে, ফাইন। তো প্রজেক্ট আর রিপোর্ট হচ্ছে কিসের জন্য? মনে করেন বেসিক্যালি সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, ত্রিপলি ব্যাকগ্রাউন্ড, এরা দেখা গেল যে মানে একটা নির্দিষ্ট কাজ দেওয়া করে প্রজেক্ট একটা টপিকের উপরে। ধরেন মনে করেন আপনি একটা ঘড়ি মানে ঘড়ি তৈরি করলেন, ওইটা আপনার একটা প্রজেক্ট। বা একটা রেল, ছোট বাচ্চাদের একটা মানে রেলগাড়ি তৈরি করলেন ঘরের মধ্যে, ওইটা আপনার প্রজেক্ট। তারপরে রিপোর্ট বলতে এগুলো বিজনেসের স্টুডেন্ট এটা করে। বিজনেসের স্টুডেন্টরা কি করে? লাস্টে 3 মাস ধরে একটা কাজ করে ওই যে ব্যাংকে, বা 3 মাস 6 মাস ওই জায়গা। যদিও এটা খুব একটা ইফেক্টিভ না, এগুলো খুব ডিস্টার্বিং, মানে কোনো কাজ টাজ ঠিক মতো হয় না। এগুলো করে এইটা হিসাব আবার কয়েকটা ফরম্যাটে আবার এটা লেখা লাগে, প্লেজারিজম টার্নিটিন কিছুই চেক করা হয় না। তো এটাকে বলে রিপোর্ট। কিন্তু গুরুত্বপূর্ণ থিসিস। থিসিস হচ্ছে মাস্টার্সে করা লাগে, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট সময় দেবে 3 মাস বা 6 মাস। এই 6 মাসের মধ্যে আপনার একটা পুরো গবেষণা করা লাগবে। এই গবেষণাটা এই জায়গায় যে জিনিসগুলো হলুদ ভাবে দেওয়া আছে সেইগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই কটা পড়লেই হবে। যেমন একটা আমি জিনিসটা দেখাই, যেমন যদি লেন্থের কথা বলি, লেন্থ মানে কয় পেজ হয়, আমরা পেজ বুঝি, আমরা মানে রিসার্চ যারা করে তারা কয় ওয়ার্ডে কয় পেজ হয় এগুলো জানে তারা। লেন্থ দেখেন থিসিসের ক্ষেত্রে লং 80 থেকে 150 পেজ, দেখেন 100 মানে 80 থেকে 150 পেজ। আর ডিজার্টেশন এটা নিয়ে একটু কনফিউশন আছে। ডিজার্টেশন হচ্ছে পিএইচডি আর পোস্ট ডক্টরাল স্টুডেন্টরা যারা সাবমিট করে তাকে ডিজার্টেশন বলে, কিন্তু আমরা অনেকে না জেনে মাস্টার্স এটাও ডিজার্টেশন বলি। যেমন খুলনাতে সাস্ট ইউনিভার্সিটি ডিজার্টেশন বলে। ডিজার্টেশন এই লেভেলে আসে। এখানে দেখেন, এখানে বলছে ভেরি লং, 200 থেকে 200 প্লাস পেজ। তারপরে প্রজেক্ট বলছে 40 থেকে 80, আর রিপোর্টের কোনো মানে আপনি যে কয় পেজ দিতে পারেন। আচ্ছা, এইটা আমি লেন্থ দিয়ে আমি আপনাকে মানে বুঝাইলাম, মানে এর এরিয়া মানে এর এর দৈর্ঘ্য কতটুকু হইতে পারে। আর একটা জিনিস যদি একটু খেয়াল করেন, নেচারটা একটু লাস্ট দেখে নেই। নেচার হচ্ছে দেখেন থিসিসের ক্ষেত্রে রিসার্চ বেসড, মানে থিসিসের নেচার হচ্ছে রিসার্চ বেসড। রিসার্চ করবেন, সেখান থেকে যা পাবেন, ধরেন আপনি একটা এআই ইন হেলথ এটা নিয়ে কাজ করতেছেন, এই রিলেটেড যত পেপার পাবেন এগুলোকে অ্যাকুমুলেট করে সিনথেসাইজ করে আপনি রেডি করবেন, এটা রিসার্চ বেসড। আর ডিসার্টেশনে দেখেন অরিজিনাল এন্ড ইন ডেপথ রিসার্চ, অর্থাৎ এই রিসার্চ বেসড এইগুলোও থাকবে, সাথে আপনার অরিজিনাল কিছু ভ্যালু দেওয়া লাগবে এখানে। এটা আপনি কোয়েশ্চেনিয়ার সার্ভে করতে পারেন, ইন্টারভিউ নিতে পারেন তাদের সাথে, মানে ওগুলো ডেটা কোড করে করতে পারেন। মানে এটার মেথোডোলজি, মুদ্রা কথা হচ্ছে মেথোডোলজি রিগোরাস হইতে হবে বেশি। হ্যাঁ, আচ্ছা, আর বাকি দুইটা আসলে এই পড়ার সময় নাই। এই আর আরেকটা জিনিস একটু বলে দেই ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যেহেতু ম্যাক্সিমাম আমাদের এখানে স্টুডেন্ট আন্ডার গ্রেড, সেই ক্ষেত্রে ডিফেন্স বলতে আপনি যা করবেন প্রত্যেকটা ডিফেন্স দেওয়া লাগে। ডিফেন্স মানে ওইটা শেষ করে আপনি 3 কপি সাবমিট করবেন একটা ডিপার্টমেন্টে, একটা আপনার কাছে, ওইটা কিন্তু আপনার পরবর্তী জীবনে লাগবে, সফট কপি হার্ড কপি দুইটাই। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা রাখি না, আমাদের ইউনিভার্সিটিও রাখে না। মজার বিষয়, আমরাও রাখি না। কিন্তু আমরা রেগুলার এনকাউন্টার করি যে আমাদের কাছে পরবর্তী এসে বলে, স্যার এটা কোনো কিছু করা যায় কিনা, প্লেজারিজম। তো এখন দেখেন আপনি যেটা জমা দিচ্ছেন সেটা আবার পরে যদি আপনি প্লেজারিজম ফ্রি করেন, প্যারাফ্রেজ করেন, তাহলে মিলবে? দুইটা মিলে না তো। সুতরাং দেওয়ার সময় প্রথম আমি সাস্টে আমার এমফিল এর টপিক থিসিস দিছি, আমার 116 বা 17 পেজ হয়েছে আমার যতটুকু মনে আছে। 2% প্লেজারিজম আসছে আমার, 2% অনলি 2%। ভেরি ইউনিক এটা। হ্যাঁ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো এই ডিফেন্স থিসিসের ক্ষেত্রেও লাগবে, ডিজার্টেশনের ক্ষেত্রেও লাগবে, প্রজেক্টের ক্ষেত্রে। নিজে যদি কাজ না করেন না, এই ডিফেন্স পাস করবেন না আপনারা, যদি নিজে কাজ না করেন। সো খুব ভেরি ইম্পর্টেন্ট। এই এতগুলা জিনিস এটা বললাম। এরপরে দেখেন তাহলে আমরা এখন পর্যন্ত আমাদের যে টপিক, সেই টপিক নিয়েই আসি না, আমাদের রিসার্চের ইন্ট্রোডাকশন। আমরা এই দেখেন আমরা থিসিস, ডিজার্টেশন, প্রজেক্ট, রিপোর্ট পড়লাম, রিসার্চ কি তাই জানি না। এই দেখেন এরপরে লেখা আছে, দেখেন রিসার্চ হচ্ছে এই যে আমরা পুরো থিসিস 180 পেজ 200 পেজের কথা বললাম না, এইটাকে 20 পেজে সামারি করা, এটাই আর্টিকেল, শেষ আর কিছু লাগবে না, সিম্পলি মনে রাখবেন এইটাই আর্টিকেল। ওইটার মধ্যে মেথোডোলজি থাকবে, সব পার্ট থাকতে হবে, সব পার্ট, কোনো পার্ট আপনি বাদ দিতে পারবেন না। তাহলে কোন কোন সেন্টেন্স গুলো আনা লাগবে, কোন কোন ইস্যু গুলো আনা লাগবে, তারপরে আবার অনেক মানে ওয়ার্ড লিমিট, এগুলো তো ফ্যাক্টর আছে। বাই দ্য ওয়ে, যদি ডেফিনিশনে যাই, দেখেন রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অবজেক্টিভ এন্ড সিস্টেমেটিক প্রসেস টু স্টাডি পার্টিকুলার প্রবলেমের কথা বলছে। যেমন মনে করেন এই মুহূর্তে বাংলাদেশে ভোট নিয়ে যে প্রবলেম হইতেছে,
হ্যাঁ, মানে কোন সিস্টেমে ভোট হবে পার্টিকুলার প্রবলেম। যেমন উই হ্যাভ প্রপোজড এ নিউ টপিক এমপিআর, ডিভিশন ভিত্তিক এমপিআর। তারপরে পিআর এর কথা বলতেছে। পিআর এ আমরা বলছি পিআর এ একটা ভাবে পিআর হইতে পারে যে 5% এর নিচে যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে তারা হচ্ছে সিট পাবে না। সোজা কথা। তোমার 5% এর উপরে যদি যাও তাহলে এই একটা রুল করলেই পিআর করতে পারবে। ভেরি গুড। আচ্ছা, এই যে একটা পার্টিকুলার প্রবলেম আমি দিলাম, এটা অনেক পড়াশোনা করার পরে আমি রেজাল্ট দিয়ে এই একটা কথা বললাম। ধরেন আমি একটা বার্ন আউটের উপর একটা পেপার করছি যে উইমেন মানে এই যে ব্যাংক এমপ্লয়ি যারা আছে তারা বার্ন আউটের মধ্যে কতটুকু থাকে, মনে করেন কতটুকু মানে তারা নিজেদের মধ্যে দুঃখ কষ্ট পড়ে কিন্তু বলে না। বাংলাদেশের ৭৪% উইমেন ব্যাংক এমপ্লয়ি তারা অল টাইম বার্ন আউটের মধ্যে থাকে। বুঝতে পারছেন? এই হচ্ছে এই ৭৪% যে এইটাই হচ্ছে আমার শুধু রেজাল্ট, আর্টিকেলের কন্ট্রিবিউশন। ওকে, মানে রিসার্চের কন্ট্রিবিউশন। এইটা প্রথমে আমি থিসিস করছি। থিসিস হচ্ছে ৭০ পেজের মতো ছিল। সেইটা থেকে কনভার্ট করে এই জায়গা নিয়ে আসছি এবং এটা আমি পরবর্তীতে পাবলিশও করছি। সবচেয়ে ভালো আইডিয়া ওই মাস্টার্সের থিসিস, অনার্সের থিসিস নিয়ে আপনার ঘোরা লাগবে না হাতে করে। আপনি যেখানেই ভাইবা দিতে যাবেন সেখানে ওইটা নেওয়া লাগবে। মাস্টার বাইরে এপ্লাই করবেন ওইটা নেওয়া লাগবে। ওইটা আপনার সবচেয়ে বড় অ্যাসেট, মানে অ্যাজ ইকুইভ্যালেন্ট টু ইউর সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টস। তো ওইটা যদি আপনি পাবলিশ করে ফেলেন তাহলে তো শুধু একটা লিঙ্ক পাবেন। দ্যাট লিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট আবার। যদি পাবলিশ করতে পারেন আর্টিকেল আকারে। বুঝতে পারছেন? তাহলে আই উইল বি রিকোয়েস্টিং অল অফ মাই স্টুডেন্টস while you will complete your thesis প্রজেক্ট যেটাই বলেন ইউ ক্যান পাবলিশ টু এনি জার্নাল, ইদার ওই বাংলাদেশে হোক, নেপাল হোক, ভুটান হোক, যেখান থেকে হোক পাবলিশ করে ফেলবেন। সো রিসার্চ এগুলো আর পড়ার দরকার নাই। এই যে এখন আসছি ইন্ট্রোডাকশন, আজকে আমাদের যে টপিক সেই টপিক নিয়ে চলে আসছি। 10টা 11 বেজে গেছে, 11 মিনিট হয়ে গেছে। দেখেন ইন্ট্রোডাকশন কি জিনিস, আপনারা দয়া করে ইন্ট্রোডাকশন কি জিনিস এইটা পড়ে নেবেন। তারপরও আমি একটু আলোচনা করতে হবে এমন একটা জিনিস, সেটা হচ্ছে পাঠককে বিষয়ভিত্তিক প্রেক্ষাপট দিবে। বিষয়ভিত্তিক প্রেক্ষাপট কি মানে হচ্ছে নির্বাচন নিয়ে কেন গন্ডগোল হইতেছে, হোয়াট ইজ দ্য প্রেক্ষাপট, পদ্ধতি ঠিক নাই, দিস ইজ কল প্রেক্ষাপট। তারপরে বলছে গবেষণা গুরুত্ব প্রতিষ্ঠা করে, মানে 32টা দলের মধ্যে 26টা দল বলতেছে যে এটা দরকার আর 6টা দল বলতেছে দরকার না। দেখছেন কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর বলছে যে সমস্যার ফাঁক মানে রিসার্চ গ্যাপ। গ্যাপ আপনি মনে করেন ইসের কি বলে অন্ত্রপ্রিনিয়রদের নিয়ে কাজ করছেন, সকল অন্ত্রপ্রিনিয়রদের নিয়ে কাজ করছেন। রাতুল আসসালাম আলাইকুম দিয়েছেন, মানে হচ্ছে আমার রিসার্চের স্টুডেন্টরা এখন জয়েন করতেছে। হ্যাঁ, মানে মানে ওরা করতেছে যে আমি আসি। বাই দ্য ওয়ে, গ্যাপ বলতে মনে করেন আপনি যেখানে কাজ দেখেন, পাথর শিল্প, পাথর নিয়ে গন্ডগোল হয়েছে কিছুদিন আগে পাথর নিয়ে। কিন্তু পাথর নিয়ে আসলে মানে মূল যে বিষয় পাথরটা কি, পাথর কোয়ারি বন্ধ করছিল পরিবেশের উপর নাকি ইম্প্যাক্ট ফেলায়। বুঝতে পারছেন? এখন এই পরিবেশের উপরে ইম্প্যাক্ট ফেলায় এমন রিসার্চ কোনোদিন কিন্তু হয় নাই। মানে এইটাই কিন্তু গ্যাপ, মানে যে জিনিস হয় নাই সেই জিনিস করাই গ্যাপ। একটা রিসার্চ করলেন, সেটা জেন্ডার মেল ফিমেল দুইটা করলেন, প্রথমে মেল করলেন পরে ফিমেল করলেন, এই দুইটা করলেন। এখন ধরেন মনে করেন এরা অন্টারপ্রিনিয়র, তাহলে আমি এখন নতুন একটা গ্যাপ বের করলাম যে ইউনিভার্সিটিতে যারা ফিমেল তারা অনলাইনে যারা তাদেরকে আমি নেবো। দেখেন গ্যাপ, হয় না কাজ। এইটাকে এইটা ইন্ট্রোডাকশনে চলে আসে। আচ্ছা, তারপরে বলছে দেখেন আরো একটা জিনিস, তারপরে স্পষ্ট উদ্দেশ্য দেয়, তারপরে রোড ম্যাপ দেয়, মানে এটা বলে দেবে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার। এইগুলা সহজভাবে যদি বলা যায় তাহলে ইন্ট্রোডাকশন বলবে আমি কোন বিষয় নিয়ে কাজ করছি, কেন এটা গুরুত্বপূর্ণ, কোথায় ফাঁকা আছে, আমি কি প্রশ্ন করছি, পড়লে কি হবে, এই জিনিস এটা পড়ে নেবেন আপনারা একটু মনোযোগ দিয়ে। আর দেখেন এই জায়গা লেখা আছে থিসিস এবং ডিসার্টেশন ইন্ট্রোডাকশন ম্যান্ডেটরি, প্রজেক্টে রিকমেন্ডেড, আর রিপোর্টে অপশনাল। কিন্তু রিসার্চের ক্ষেত্রে একেবারে 110%। আরো কাজটা যে আছে, রিসার্চ ইজ লাইক মানে মানে ওইটা হচ্ছে আপনার আমার ফিলোসফি যেটা, সেটা হচ্ছে লাইক মানে আপনার সবচেয়ে কাছের জিনিস ওটাকে আপনি যেভাবে সাজান, ধরেন সেইটার মতো। যেমন আমি আমার ল্যাপটপকে সাজায় রাখি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ধরেন এই রিসার্চ হচ্ছে এরকম, ওইটাকে আপনি যেভাবে মানে বউয়ের মতো, বউ যেভাবে সাজায় রাখবেন, সোজা কথা। এই এখন ঘটনা হচ্ছে যে এই যে কয়টা ইন্ট্রোডাকশন ম্যান্ডেটরি, যদি আমি থিসিস করি বা ডিসার্টেশন লিখি তাহলে এই যে দেখেন 1.0 1.1 2 3 4, অর্থাৎ এইটা দিয়ে আমার 7-8 পেজ বানায় ফেলতে হবে। বুঝতে পারছেন? কারণ বিস্তর আলোচনা। থিসিস মানে 3 মাস 6 মাস সময় পাবেন। এই দেখেন পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা নিয়েই ইন্ট্রোডাকশন। বুঝতে পারছেন? সকল পয়েন্টগুলো দেখেন ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশনের ভেতরে আবার ইন্ট্রোডাকশন, কারণ এটা থিসিস চ্যাপ্টারের উপরে ইন্ট্রোডাকশন লেখা থাকবে। চ্যাপ্টার 1 পরে তো আবার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোয়েশ্চেনস, অবজেক্টিভ, সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, স্কোপ অফ দ্য স্টাডি, টার্মিনোলজি, চ্যাপ্টার সামারি। এখন এইটা মানে স্যার আমি আর কি মুখস্থ করবো, আমরা এগুলো মুখস্থ করা লাগবে না। 2টা 4টা কাজ করেন দেখবেন এই অটো মাথায় চলে আসবে আপনি, মানে আপনি বুঝতে পারবেন কোনটা। হ্যাঁ,
মানে গ্যাপ থেকে আপনি কোয়েশ্চেন, মানে এটা গ্যাপ কেন আছে, দ্যাট মিনস কোয়েশ্চেন। সো আই এম ডুইং মাই রিসার্চ, দ্যাট ইজ ইউর অবজেক্টিভ, and from the objective you can generate the hypothesis, either বৃষ্টি হবে না হবে না, শ্রীলঙ্কা জিতবে কি জিতবে না, হ্যাঁ ইউ ক্যান প্রেডিক্ট অবজেক্টিভ। তাহলে এই টাইটেল সরি ইন্ট্রোডাকশন থেকে আপনার হাইপোথিসিস পর্যন্ত জেনারেট করা যায়, যেমন এগুলো অনেকে ইউজ করে না, হ্যাঁ কিন্তু জেনারেট করা যায়। এই দিজ আর দ্য পার্টস ব্রাদার, মানে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই পার্টস গুলো আপনারা দেখেন, দেখার পরে আস্তে আস্তে রিলেট করতে পারবেন। সামনের দিকে যাই, সময় কম। এসেন্স অফ ইন্ট্রোডাকশন কেন প্রয়োজন, মানে ইন্ট্রোডাকশন কেন প্রয়োজন, দিজ আর দ্য রিজনস, কনটেক্সট এন্ড ব্যাকগ্রাউন্ড। এটা জানার জন্য আপনি যে টপিক নিয়ে কাজ করেন সেই টপিকের কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড জানতে হলে আপনার মানে এটা ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা থাকবেই, কোন কনটেক্সটের উপরে। এটা কনটেক্সট আবার অনেক কিছু হইতে পারে, হ্যাঁ সেগুলো আবার পরবর্তীতে আমরা লিটারেচার তারপর থিওরি যখন পড়বো সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করবো। তারপর ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যে পাশে লেখা আছে হেল্পস আন্ডারস্ট্যান্ড দ্য স্টাডি এরিয়া অ্যান্ড এক্সিস্টিং নলেজ। সো আমার মনে হয় না আমরা যেভাবে আলোচনা করতেছি সেইভাবে রিড আউট করা উচিত। তারপরেও একটু দেখেন জাস্টিফিকেশন, না রিসার্চ প্রবলেমের কথা বলো, এই যে রিসার্চ প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রিসার্চ প্রবলেম কি বলছে, ডিফাইন দ্য গ্যাপস অর ইস্যু টু বি অ্যাড্রেসড। বলছে প্রবলেমটা কি জিনিস, এই প্রবলেম নিয়ে একটু পরে আলোচনা আছে আমার স্লাইডের মধ্যে। তারপরে বলছে জাস্টিফিকেশন দেওয়ার জন্য, আপনার রিসার্চটা কেন জাস্টিফাইড এই মুহূর্তে দরকার সেইটা আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে, বা ইন্ট্রোডাকশন এর জন্যই লেখা হয়। তারপর অবজেক্টিভ, আপনার অবজেক্টিভ ইন্ট্রোডাকশনের মধ্যে থাকে। আবার আপনি যদি না দেন আপনার ইচ্ছা, আপনি পরবর্তী যদি আর একটা মানে পয়েন্ট বানান তাও পারেন। রিসার্চ ইজ লাইক বললাম না, আপনি কিভাবে বিউটি সাজাবেন আপনার মতো। তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে স্কোপ, বাউন্ডারি, মানে ইন্ট্রোডাকশন আপনাকে বলে দেবে আপনার বাউন্ডারি কত দূর। মানে আপনি যদি মনে করেন সাউথ এশিয়ান কান্ট্রি গুলা যদি করেন, তাহলে তো আপনি এই যে সার্কভুক্ত দেশগুলো এইগুলার, তাহলে আপনি রিসার্চের টাইটেল বা ইন্ট্রোডাকশন আপনি ওই কয়টা দেশে আনতে হবে। এই জন্য বলে বাউন্ডারি এবং স্কোপ এটা ফিক্স করে দেয়। ওকে ফাইন। তারপরে দেখেন স্লাইডে যদি যাই, গ্যাপস এন্ড প্রবলেমস, দিস স্লাইড ইজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইলেও আজকে হয়তো বা বুঝাতে খুব একটা, শোনা যাচ্ছে না ইয়া, হ্যাঁ রাতুল, হয়তো বা ক্লিয়ারলি পাবো না। গ্যাপ এবং প্রবলেম স্টেটমেন্ট আরো আমাদের সামনে আসবে। আজকে বলতে পারতেছি না, বলতে আজকে এক্সট্রিমলি বিজনেসের মধ্যে যাইতেছি, সত্যি কথা, মানে মাথায় ঠিক ধরতেছে না, এত কাজের মধ্যে যাচ্ছি। তারপরে আবার সোশ্যাল মানে দেশের সার্বিক পরিস্থিতির জন্য। আচ্ছা, গ্যাপস এবং প্রবলেম স্টেটমেন্ট এই দুইটা জিনিস একটু আলোচনা করি। এটা আমার বড় ভাইয়ের স্লাইড থেকে, আমার বড় ভাই ডক্টর মিজান। দ্য গ্যাপস বললেন, গ্যাপ মানে কিন্তু ফাঁকা, কোন জায়গায় ফাঁকা আছে, বারবার বলতেছি কোন জায়গায় ফাঁকা আছে। ইসের বললাম না, মেল এন্টারপ্রেনিউর করা হয়েছে, ফিমেল এন্টারপ্রেনিউর করা হয়েছে, কিন্তু স্টুডেন্ট মানে যারা এখনো শিক্ষার্থী মেয়ে তাদের উপরে রিসার্চ করানো, ওইটাই গ্যাপ। বুঝতে পারছেন? The gaps are areas or issues yet to be focused, মানে এখন পর্যন্ত ফোকাস করা লাগবে, ক্লিয়ার, or the missing links that are required to justify the study। অর্থাৎ এরকম যে এটা কেন করতেছি আমি, কেন মিস আছে সেটা আমার এই রিসার্চ জাস্টিফাই করবে। খুবই গুরুত্বপূর্ণ এইটা। এই দুইটার উপরে ভিত্তি করে ইন্ট্রোডাকশনে মার্ক করা হয়। ধরেন আমি বলে দিলাম, মানে বলছি পড়ার পরেই বলতেছি, all problems, এই দেখেন এইটা আরো গুরুত্বপূর্ণ, all problems are not gaps but all gaps are problems। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স বলছে, all problems মানে সকল সমস্যা, মানে প্রবলেম তাহলে কোনটা, রিসার্চ টাইটেল ওইটাই আপনার প্রবলেম। হ্যাঁ মানে আপনি রিসার্চ টাইটেলটা কেন ওই টাইটেলটা নিছেন সেটা জাস্টিফাই করে তো প্রবলেম বলছে। all problems are not gaps, all problems are not gaps, কি all problems are not good but all gaps are problems, মানে প্রত্যেক যেটা গ্যাপ আছে সেটা প্রবলেম হবেই। বুঝতে পারছেন? তারপর আপনারা নিজেরা একটু জাস্টিফাই করে নিয়েন, এটা হয়তো বা চ্যাট জিপিটি কাছে কমান্ড দিয়ে যে এটা আরো জাস্টিফাই করে দাও আমাদের। Besides the problem statement is to provide the basis for the study or they are that are to be addressed to further enhance। বলতে প্রবলেম স্টেটমেন্ট বলতে বুঝাইতেছে যে যে besides মানে এই যে এই গ্যাপ বাদ দিয়েও, আমরা এই গ্যাপটা যেটা আলোচনা করলাম এইটা বাদ দিয়েও দ্য প্রবলেম স্টেটমেন্ট, আমি যে প্রবলেম স্টেটমেন্ট মানে টাইটেল যে আপনি লিখছেন, এই টাইটেলটা কেন লিখতেছেন, এই রিসার্চটা কেন করতেছেন সেইটা জাস্টিফাই করা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। আর গ্যাপ হচ্ছে আপনার আমার স্পেসিফিক ইস্যু সেইখানে মিসিং আছে রিসার্চ। দেখেন তারপরে বলছে কি, দেখেন এইটা বলছে যে দ্যাট আর টু বি অ্যাড্রেসড ফর ফার্দার এনহ্যান্স, বলছে যে আমি এই
এইটাকে ফার্দার এনহ্যান্স করার জন্য। মনে করেন আমি বলছি মিক্সড পিআর, আপনি বলতেছেন স্যার না মিক্সড পিআর হবে না স্যার, মিক্সড পিআর ইজ ভেরি টাফ। ফার্দার স্টাডি দেখেন, ফার্দার স্টাডি করতেছে, এইটা হচ্ছে রিসার্চ প্রবলেম। এটা কিসের উপরে বেস করা হয়? কনটেক্সট, কন্টেন্ট, গ্যাপ। আমার বড় ভাই হয়তো বা দেখতেছেন, শুনতেছেন। ইফ ইউ হ্যাভ এনি অবজারভেশন ভাইয়া, ইউ ক্যান রাইট অন চ্যাটবট। হ্যাঁ, আমি ইয়ে করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখেন শেষে একটা লাল দাগ দিয়ে লেখা আছে, একটু পরেন তো রাতুল, আমি এখানে দেখতে পাচ্ছি না, আমার এখানে একটা সারফেস আসছে। দিস আর দ্য These are from the gaps and problem statement, though they are ইন্টাররিলেটেড interrelated with respect to the study. এই বলছে যে দিস আর দ্য গ্যাপস এন্ড প্রবলেম স্টেটমেন্ট, মানে এটা আমি আসলে ইয়া বলতেছি যে আই মিন ওই এই রিসার্চাররা এই দুইটা জিনিসের মধ্যে ঘুরপাক খায়, লিখে তারা সবাই কিন্তু লিখে ইন্ট্রোডাকশনে, বাট ঘুরপাক খায় কোনটা আগে দিতে হবে পরে দিতে হবে, বা কোনটা গ্যাপ, কোনটা স্টেটমেন্ট, বা কোনটায় সাইটেশন ব্যবহার করতে পারবেন, কোনটায় ব্যবহার করতে পারবেন না, এগুলো আরো ফার্দার মানে আলোচনা আছে ভাই। হ্যাঁ, এই যে 21 মিনিট অলরেডি ডান। তারপরে এই স্টেটমেন্ট নিয়ে আমি হয়তোবা আর কমেন্ট বক্সে হয়তোবা আরো এক্সাম্পল সহ আপনাদের দিয়ে দিব, ওইখান থেকে আরেকটু দিয়ে নেন। তাহলে মেইন কথা এই জায়গা যেটা, সেটা হচ্ছে যে অল প্রবলেমস আর নট গ্যাপস। সব প্রবলেম কিন্তু গ্যাপ না, আর অল দ্য গ্যাপস আর দ্য প্রবলেমস, এটা হচ্ছে মূল কথা, এই জায়গার সামারি কথা। আর গ্যাপ তো এই যে কনটেক্সট, কন্টেন্ট, এই জিনিসগুলো কনটেক্সট, কন্টেন্ট এন্ড গ্যাপ, এই তিনটার উপরে বেস করে এই প্রবলেম স্টেটমেন্ট এগুলো ফাইন্ড আউট করা হয়, এবং বাকি কোয়েশ্চেন্স, অবজেক্টিভস, হাইপোথিসিস জেনারেট করা হবে এখান থেকে। ফাইন, দেখেন এই জিনিসগুলো আমরা একটু জেনে নিলাম। কিসের জন্য? আমরা যে ফার্দার ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করব, এখন লেখা শুরু করার সময় ওই জিনিসগুলো, ওই নলেজগুলো আমাদের একটু সাপোর্ট দেবে এখানে। তো ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা মানে পার্ট, যে পার্টটা আপনি রিসার্চ যতবার খুলবেন, মানে পেপারটা যতবার খুলবেন ততবার একটু না একটু চেঞ্জ করবেন, মানে ডিস্টার্বিং একটা পার্ট। আর এই একটা ডকুমেন্ট আপনি যতবার আপনি ওপেন করবেন ততবার আপনি সেভ করা মানে লাগবে এই রিসার্চ। বলছে সাধারণ ক্ষেত্রে কাঠামোগত দিক থেকে রিসার্চ আমরা যখন ইন্ট্রোডাকশন লিখি, কোন কোন পার্ট গুলা ব্যবহার করায় একটু যদি ব্যাক করি, আমরা যদি ব্যাক করি এখানে কিন্তু ইন্ট্রোডাকশনের গুলো অনেকগুলো পার্ট দেওয়া আছে, বাট মাইন্ড ইট, এই পার্ট গুলাই কিন্তু আমাদের আর্টিকেলে আসবে, বাট এইগুলা কিন্তু আমরা ডিটেইল লিখতেছি থিসিসের জন্য। হ্যাঁ, আপনি যদি এমনও হয় যে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে কোনো কিছু দিবেন না, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে শেষ করে দিবেন, তাও পারবেন। আপনি যদি আপনার সেকেন্ড পয়েন্ট, রিসার্চ অবজেক্টিভ, স্টেটমেন্ট একসাথে মার্চ করতে পারেন, লিটারেচার আনতে পারবেন, আপনার ইচ্ছা। তো যে এই সব জিনিসগুলো থাকবে, বাট এই ফ্লো যে আমি মেনটেন করবো, দ্যাটস নট নেসেসারি রিসার্চের ক্ষেত্রে। আর একটা জিনিস, এই থিসিসের ক্ষেত্রে এই পয়েন্টগুলো লেখার জন্য 7-8 পেজ ব্যবহার করা হয়, কিন্তু আপনি যখন কিনা আর্টিকেল লিখবেন এইগুলাই থাকবে, কিন্তু আপনি ম্যাক্সিমাম দেখা গেল যে 800 থেকে 1000-1200। আর স্ট্যান্ডার্ড ধরে বলে মানুষজন 10% অফ ইউ টোটাল আর্টিকেলস এক্সেপ্ট রেফারেন্সেস। বুঝতে পারছেন? ফ্রম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত যত ওয়ার্ড হবে তার 10% হচ্ছে মানে ইন্ট্রোডাকশন লেখা যায়, লিখলে ভালো। এর মধ্যে এখন আপনি যা যা আনতে পারেন, যেভাবে আনতে পারেন সাজায়। তো আমি আবার আর্টিকেলের পার্ট গুলাতে চলে যাই। দেখেন, দিজ আর দ্য কমন পার্টস, মানে আপনি এইটাকে আপনি যেভাবে সাজাইতে পারেন, কিন্তু এইগুলো কমন পার্ট। আর একটু রিড আউট করেন তো রাতুল, শুধু পয়েন্ট গুলা, হ্যাঁ, কোয়েশ্চেন বাংলা আলোচনা করার দরকার নেই, পয়েন্ট গুলা। দিজ আর দ্য পার্ট or these are the clue that will help you to write and craft your introduction. এখন এইটা আমি যদি পরীক্ষায় আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে আমি যদি বলি এটা 3 মার্কের লিখবেন, 3 মার্ক আপনি কিন্তু 3 মার্কে লিখতে হবে। আমি যদি বলি 30 মার্ক, আপনি কিন্তু 30 মার্ক লিখতে হবে। সুতরাং এইটা মাঝে মাঝে ওয়ার্ড লিমিটের উপরও বেস করতে পারে, বা আপনি যেভাবে বারবারই বলতেছে আপনি হাউ ইউ ক্যান ক্রাফট ইট। এবার একটু পড়েন তো সাধারণ কাঠামোগুলো। Hook, context, background, literature and gap, problem statement, objectives, research questions, contribution, significance, roadmap, structure. ভেরি গুড। পাশে সেন্টেন্স একেবারে পুরো ডিজাইন করে দিয়েছে। মানে 7-21 মিনিটে বসছিলাম এটা রেডি করার জন্য, পরে চ্যাট জিপিটির হেল্প নিয়েছি, বুঝাই যাইতেছে। বাই দ্য ওয়ে, এইরকম খুব একটা মানে আমি বেশ
আগে তো দেখছি বা যখন কিনা গত কালকে না পরশু শহীদের সাথে আলোচনা হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে ইউটিউবে সার্চ দিয়েছি, খুব একটা এরকম ভাবে লেখা পাই নাই আমি। মানে হুক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাকে একজনে জিজ্ঞাসা করছে তুমি চুল বড় রাখতেছো কেন, বা আগে মানে আমি আগে আমার চুল বড় ছিল, আমি বললাম যে অনেক মানুষের ভিড়ে আমাকে যেন সহজে চিনতে পারে এই জন্য আমার চুল বড়। দিস ইজ কল্ড হুক। দিস ইজ কল্ড হুক। একটা সেন্টেন্স, একটা ইনফরমেশন ডেটা দিয়ে আপনি শুরু করবেন, যেটা কিনা আপনার এইটার পাঠক যারা তারা সহজে যেন মানে পড়ে। আমার বড় ভাইয়ের ইন্ট্রোডাকশন লেখা অনেক সুন্দর, বুঝতে পারছেন? আরো ইন্ট্রোডাকশন লেখার কিছু আজগুবি মানে টিপস আমি একটু পরে দেবো, দেখবেন। হুক হচ্ছে খুব আকর্ষণীয় সাধারণ স্টেটমেন্ট, এখানে লিখে আছে এক সেন্টেন্স লিখতে পারেন, বা এখানে সেন্টেন্স দেওয়া আছে দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন ইউ নিড টু ফলো দি সেন্টেন্সেস, ইউ ক্যান রাইট এক সেন্টেন্স, দুই সেন্টেন্স, তিন সেন্টেন্স, চার সেন্টেন্স, বাট একটা জিনিস মনে রাখবেন, মানে এখানে সেন্টেন্স গুরুত্বপূর্ণ, ওয়ার্ড লিমিট গুরুত্বপূর্ণ, সেইখানে আপনি যদি বেশি লিখে ফেলে তাহলে মানুষজন কাটতে চায় না, মানে মানে মাইনাস করা কষ্ট, বুঝতে পারছেন, লিখে ফেলার পরে। সুতরাং বুঝে শুনে লিখবেন আপনি। ওই যে 10% বলে দিলাম, দেখা গেলো যে একটা একটা আর্টিকেল যদি 5,500 6,000 ওয়ার্ড হয়, তাহলে আপনার ওই যে 10% যা আসে। কনটেক্সট, কনটেক্সট বলতে লিখছে যে বড় চিত্র, প্রাসঙ্গিক সংবাদ, ডেটা, থিওরি, এটা হচ্ছে আপনি কিসের উপরে কাজ করতেছেন। এই কনটেক্সট কিন্তু অনেকটা হয়। যেমন মনে করেন আপনার জেন্ডার মাইট বি ইউর কনটেক্সট, লোকেশন মাইট বি ইউর কনটেক্সট, আপনার কি বলে স্যাম্পল মাইট বি ইউর কনটেক্সট। কনটেক্সট বুঝতে হলে আমাদের আরেকটু সামনে যাইতে হবে। আমরা কনটেক্সট আলোচনা করে যাই, সামনে গেলে আমরা মানে সামনে বলতে এই ইন্ট্রোডাকশন না, আরো সামনে এই যে কনসেপচুয়াল লিটারেচার রিভিউ এইসব যখন আলোচনা করবো তখন দেখবেন কেমন আসে। কনটেক্সটের পাশে স্ল্যাশ দিয়ে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ডও বলতে পারি। ব্যাকগ্রাউন্ড মানে কি? আপনি আমি আমার সামনে যদি দেখা গেল যে একজন আসলো নতুন, তারই আমি জিজ্ঞাসা করি হোয়াট অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড। এখন আপনি বললেন স্যার আমি সিএসসি স্টুডেন্ট, আমি আমার বাসা এই, আমার ওই, দ্যাট মাইট বি ইউর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, অথবা মনে করেন আপনি বলতে পারেন স্যার আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, এই দ্যাট মাইট বি ইউর ব্যাকগ্রাউন্ড হইতে পারে কনটেক্সট। So these are the things you can define and based on your article and a title. তা হচ্ছে লিটারেচার এন্ড গ্যাপ। লিটারেচার মানে হচ্ছে ফ্রম ওয়্যার ইউ ক্যান ফাইন্ড দ্য গ্যাপস। আপনি আন্দাজি বলে দেবেন আপনার গ্যাপ। আমাকে ওই দিন মানুষ এসে বলছে স্যার কি বলে একটা রিসার্চ করতে চাইতেছি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ সেক্টর। আমি বললাম যে 1 কোটি রিসার্চ না, বললাম যে 1 কোটি না, মানে 1 কোটি বেশি বলে ফেলেছি, যে আরো এত রিসার্চ হয়ে গেছে। সুতরাং এখানে আপনার রিসার্চ করবেন কি? এমন কিছু জিনিসের উপরে যেটা কিনা হয় নাই সেটার উপর আপনি কাজ করতে পারেন। তো স্যার সবসময় কি এরকমই কাজ হয়? সবসময় এরকম কাজ হয় না। একাডেমিতে আপনার দেখা গেল যে জব স্যাটিসফ্যাকশন এর ফ্যাক্টর 9 টা। আপনি এক ডেটা দিয়া একটা ফ্যাক্টর দিয়া আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আমাদের ওই যে আলাওল স্যার আছে, একটা অবজেক্টিভ দিয়ে একটা পেপার পাবলিশ করবে। হ্যাঁ, হয় এরকম। রিসার্চে হয়, নো প্রবলেম। তো এখন এই লিটারেচার যখন পড়বেন, ওই যে মানে পাবলিশ পেপার যেগুলো ডাউনলোড করবেন, নেসেসারি ডকুমেন্টস, ওই যে প্রথম স্লাইডে বললাম নেসেসারি ডকুমেন্টস, ওইখান থেকে আপনি ডকুমেন্ট ডাউনলোড করবেন। ডকুমেন্ট ডাউনলোড করে পড়বেন, পড়ার পরে আপনি এই যে আমাদের নতুন যে পেপারটা হইছে মিক্স প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওইটার মধ্যে দেখবেন একেবারে পিওর গ্যাপ দেওয়া আছে। শহীদ এই কাজটা করছিলেন, ওরে বুঝাই দেওয়ার পর একেবারে পুরো গ্যাপ বের হ্যাঁ করছে, কোন পেপারে কোন জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় যা গ্যাপ, ওই গ্যাপের উপর ভিত্তি করে আমরা টাইটেল বানাইতেছি, বুঝতে পারছেন? জি ফাইন। এইটা এরপরে বলছে দেখেন কি কি জানা আছে এবং কোথায় ফাঁক, কোথায় কাজ করা যাবে। তারপরে যে প্রবলেম স্টেটমেন্ট, ওই যে এইটা আমরা যেটা পাইছি, গ্যাপটা পাইছি, এখন এটা এক্সপ্লেন করবো আমরা এটা এক্সপ্লেন করে আমরা দেখেন নির্দিষ্ট বর্ণনা কি সমস্যার সমাধান করবেন, একেবারে স্পেসিফিক, ভেরি স্পেসিফিক। অর্থাৎ কি বলে উইমেন ওয়ার্ক বার্ন আউট এন্ড রেমেডিয়াল মেজার্স ইন দ্য কনটেক্সট অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, দ্যাট ইজ মাই এমফিল টপিক। এরকম মনে থাকতে হবে টাইটেল, মানে একেবারে শেষ পর্যন্ত প্রায় টপিকের টাইটেল আমাদের এরকম মুখস্থ থাকে, মানে মুখস্থ মানে আমরা নিজেরা লিখিত থাকবেই তো। তো এখন লিখে আছে প্রবলেম স্টেটমেন্ট, এটা তারপরে বলছে অবজেক্টিভ। ওই যে প্রবলেম স্টেটমেন্ট আপনি তো বর্ণনা করে ফেলছেন, আপনি বর্ণনা তো করে ফেলছেন যে এইটা আমার প্রবলেম। এখন এইটা আপনি মানুষকে জানাবেন যে দিস ইজ ওয়াই আই এম ডুইং মাই রিসার্চ, দ্যাট ইজ মাই অবজেক্টিভ, দ্যাট ইজ মাই গোল, বুঝতে পারছেন? এই অবজেক্টিভ থেকে আপনি আবার রিসার্চ কোয়েশ্চেন তৈরি করতে পারেন, রিসার্চ কোয়েশ্চেন অথবা অবজেক্টিভ। অর্থাৎ আপনি যে গ্যাপটা পাইছেন, প্রবলেম স্টেটমেন্টটা বাইরে হয়েছে আপনার, ওইখান থেকে এখন আপনি প্রবলেম করলেন যে ইসের এখন কোয়েশ্চেন জেনারেট করলেন, আসলে কি বাংলাদেশের মানে যারা ফিমেল স্টুডেন্ট অনলাইন বিজনেস তাদের পক্ষে সম্ভব কিনা, কোয়েশ্চেন আপনি বাংলাদেশ জিতবে কিনা, শ্রীলঙ্কা জিতবে কিনা, বুঝতে পারছেন? দ্যাট ইজ কোয়েশ্চেন। খেলার কি অবস্থা জানি না তো।
আচ্ছা, এরপরে বলছে না, এরপরে গেল কই, এরপরে বলছে কি দেখেন, কন্ট্রিবিউশন এন্ড সিগনিফিকেন্স খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য আপনি এটা দরকার? আমি যে পেপারটা লিখে যাব সেটা ৩ ধরনের ইমপ্লিকেশনস বা কন্ট্রিবিউশনস হয় সচরাচর। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সোশ্যাল অ্যান্ড থিওরিটিক্যাল। সরি, থিওরিটিক্যাল আগে। থিওরি মানে যে পেপারটা আমরা এমপিএল লিখে দিছি, এটা আমরা হয়তোবা একসময় মারা যাব, কিন্তু এটা ইন্টারনেটে থেকে যাবে। যেমন এইটা আবার আমরা, এইটা সামারিটা আমরা ৩ জনে মিলে আবার হচ্ছে সংবাদ পত্রিকায় দিছি। ৭৫ বছরের পুরাতন, সেইখানে একসেপ্ট করছে আমাদের এটা। বুঝতে পারছেন? বাংলাদেশের সবচেয়ে পুরাতন পত্রিকা। ওইটা থেকে বুঝতে যাবে পারছি কিন্তু। ওইটা কিন্তু থেকে যাবে। রাজুল কিছু বলতেছেন? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনি দর্শকদের উদ্দেশ্যে মেসেজ যদি থাকে দিতে পারেন, সমস্যা নেই। আমি একটু একটা ২-৩টা মিনিট রেস্ট নিতে পারি আরকি তাহলে। আমাদের আমাদের এই বক্তব্যের পরবর্তীতে আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিব। আপনারা কমেন্ট বক্সে গুলো লিখে রাখবেন। পরবর্তীতে আপনাদের সেই জিজ্ঞাসাগুলো স্যারকে আমি পড়ে শোনাবো এবং আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ। আর একটা রিকোয়েস্ট আমি করি, সেটা হচ্ছে যে মানে আই মিন, আপনি যদি আমাদের এই ইয়াগুলা মানে এটাকে কি বলে, ফলো না, ইউটিউবে সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব করেন, তাহলে উইল বি মোর মোটিভেটেড। হ্যাঁ, ভিউ করলে। হ্যাঁ, সুতরাং ইট উইল বি মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ টু শেয়ার ইউর ফেসবুক, মানে আর যা লিঙ্কডইন এভরিওয়্যার। বাই দ্য ওয়ে, শেষে কিনা কন্ট্রিবিউশন লেখা সিগনিফিকেন্স, যেটা বলতেছিলাম, সিগনিফিকেন্স, কন্ট্রিবিউশন, ইমপ্লিকেশনস, এটা ৩ ধরনের হয়। থিওরিটিক্যাল বললাম, লিখা হলে লিখা থেকে যাবে। ২ নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যান্ড সোশ্যাল। প্র্যাকটিক্যাল বলতে ধরেন আমরা যে প্রপোজালটা দিছি, বুঝতে পারছেন? এটা যদি ইউজ করে তাহলে এটা প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিস হইলো। আপনি সাইকেলের পার্টস নাম জেনে তারপরে সাইকেল চালাইতে যেতেছেন, এইভাবে চালায়। দ্যাট ইজ কল্ড প্র্যাকটিক্যাল। এখন সাইকেল চালাই ফেলতেছেন, আপনি ছোট ভাইরে নিয়ে আবার কলেজেও যাইতেছেন, দ্যাট ইজ কল্ড সোশ্যাল। আবার আপনার বাবাও ওইটা চালাইতেছে সাইকেলটা, দ্যাট ইজ কল্ড সোশ্যাল কন্ট্রিবিউশন। তাই না? মানে ৩টা পার্ট থাকে। এইভাবে লেখা। প্র্যাকটিক্যাল, সোশ্যাল একসাথেও লেখা লাগে। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ? এবং ওই আবার আর্টিকেলের শেষেও লিখতে হবে। এখানে ২ সেন্টেন্স, এইজন্যই আ একটা তথ্য দিলাম না? ড্যাম সিওর 70% রিসার্চার্স এইটা মানে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করে রিসার্চ করা। হ্যাঁ? কিন্তু আসলে ইন্ট্রোডাকশন বললাম না যে ওই যে শুরু করতে হবে শেষের দিকে। আর না হচ্ছে ইমপ্লিকেশনস টা আপনি কই পাইলেন বা কই পাবেন? গ্যাপ পাইছেন সেটা ঠিক আছে। অ্যান্ড ফাইনালি রোড ম্যাপ। রোড ম্যাপ আর স্ট্রাকচার বলতে ওই যে আমরা লিখি না যে আমাদের বইয়ের বা এর পরবর্তীতে ২ নাম্বার চ্যাপ্টারে লিটারেচার রিভিউ থাকবে, ৩ নাম্বার চ্যাপ্টারে আমাদের মেথোডোলজি থাকবে, ৪ নাম্বার চ্যাপ্টারে আমাদের অ্যানালাইসিস, ফাইন্ডিংস, ডিসকাশন এগুলো থাকবে। এটা ওখানে বলে দেওয়া। এটাকে বলে রোড ম্যাপ বলে। বাই দ্য ওয়ে, এটা খুব ভালো করে বুঝতে হবে এই পার্টস গুলা। এই পার্টস গুলো খুব ভালো করে বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাহলে বাকিগুলো আমার ১০-১৫ মিনিটে শেষ হয়ে যাবে আলোচনা। এবং বাকিগুলো খুবই ইউনিক, মানে এই ধরনের ইন্ট্রোডাকশন সচরাচর হয় না। এই পদ্ধতি দেখায় না সচরাচর। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই পার্ট গুলো একটু আপনারা মনোযোগে দেখে নেবেন পরবর্তীতে। এই দেখেন, এটার নিচে একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা হচ্ছে হুক প্লাস কনটেক্সট প্লাস গ্যাপ প্লাস অবজেক্টিভ প্লাস কন্ট্রিবিউশন প্লাস রোড ম্যাপ। আমরা ফর্মুলা থাকলে একটু ভালো লাগে আর কি, মুখস্থ টুখস্থ বেশি থাকে। এই ফর্মুলাটা যদি আমাদের থাকে তাহলে দ্যাট উড বি ফাইন। দেখেন এই যে লিখা আছে পার্টস অফ অ্যান ইন্ট্রোডাকশন ইন এক্সাম্পল, বলছে এই যে একটা কি বলে, ইন্ট্রোডাকশনের এক্সাম্পল আমি দিলাম হুক প্লাস কনটেক্সট প্লাস এই অনুযায়ী। এবং একটু খেয়াল করে লেখেন, এই দেখেন এইখানে যে পার্ট গুলা দেওয়া আছে, এই যে এইখানে এই জায়গায় যে পার্ট গুলা আছে, এই যে ৭টা রোড ম্যাপ পর্যন্ত, হুক, কনটেক্সট, লিটারেচার, প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভস, কন্ট্রিবিউশন, রোড ম্যাপ, এই জিনিসগুলাই এই জায়গায় যে কোয়েশ্চেন গুলা ছোট্ট বাংলায় লেখা আছে যেগুলা, সেইগুলা এখানে একটু এক্সপ্লেইন করা একটা এক্সাম্পল এখানে সেট করা হয়েছে। এটা হচ্ছে ভেরি স্পেসিফিক, অর্থাৎ কমন ফরম্যাট অফ রাইটিং দ্য ইন্ট্রোডাকশন পার্ট অফ ইউর রিসার্চ। হুক, দেখেন কি লেখা আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত পরিবর্তনশীল শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্দাজে, হ্যাঁ, হইতে পারে, রাখতে পারে। আমার জন্য না, হয়তোবা অন্য মানুষের জন্য। যে ব্যক্তি আগে অ্যাসাইনমেন্ট কখনো করতো না, সেও এখন চ্যাট জিপিটির সাথে কথা বলে। হ্যাঁ, যে এটা আমাকে একটু জানাই দাও। আবার ২-৩টা-৪টা কোয়েশ্চেন করে, জানতেছে কিন্তু। বাট এটা যদি ইথিক্যালি ব্যবহার করে, তাকে ক্রেডিট দিয়ে, তারপরে নিজের মতো করে ওর কাছ থেকে হেল্প নেন, কিন্তু নিজের মতো করে যদি এইটা সাপোর্ট করা যায়। দেখেন হুক, তারপরে কনটেক্সট বলছে যে এইটা ছোট দেখাইতেছে লেখা এখনো এত।
আচ্ছা বাই দ্য প্রবলেম স্টেটমেন্ট দেখেন বাংলাদেশের, দেখেন এইটা একটু পড়ি, লিটারেচার গ্যাপটা একটু পড়েন, তো গ্যাপ আর প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়েন, রাতুল পড়েন। লিটারেচার গ্যাপ হুম, পূর্ববর্তী গবেষণা দেখিয়েছে এআই শিক্ষার্থীদের সহায়তা করেছে, তবে স্থানীয় প্রেক্ষাপট ও চ্যালেঞ্জগুলো এখনো সঠিকভাবে বোঝা যায়নি। হ্যাঁ দেখেন গ্যাপ, স্থানীয় চ্যালেঞ্জ, আমরা সবাই চ্যাট জিপিটি ব্যবহার করি, আমাদের কাছে সব বেসিক, অর্থাৎ বেসিক কিন্তু আমাদের 25, 24, 23, 22, 21 5 বছর পিছনে রাখতেছে আমাদের, যদি আমরা বেসিক মানে স্ট্যান্ডার্ডটা ব্যবহার না করি। 5 বছরের তথ্য আমাদের থাকতেছে না, মানে আমরা আমরা এতটুকু পিছনে, বুঝতে পারছেন? এইটা আমাদের গ্যাপ স্থানীয়, কারণ বাঙালি আমরা, আমাদের টাকা নাই, বুঝতে পারছেন? স্থানীয় এটা রিজন, কিন্তু আপনি ইন্ডিয়া তারপরে পাশের দেশগুলো তো দেখবেন ওরা ব্যবহার করে, ব্যবহার এতটাই বাড়ছে যার কারণে যারা ওপেন এআই এরা ওই যে ইলন মাস্ক ওরা পলিসি তৈরি করছে যে চ্যাট জিপিটি এখন আর ব্যবহার করা যাবে, মানে দেখতেছে এরা উন্নত হয়ে যেতেছে, মানুষ ব্যবহার করতেছে, জার্নাল পলিসি তৈরি করতেছে। আর প্রবলেম স্টেটমেন্টটা তাহলে পড়েন তো কি লেখা আছে ভাই? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এআই এর ব্যবহারের প্রভাব এবং শিক্ষার্থীর অভিজ্ঞতা নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। পর্যাপ্ত তথ্য নেই, দেখেন মানে আমরা যে পর্যাপ্ত তথ্য নাই, এই জন্যই আমরা রিসার্চটা করতেছি, এইটাও গ্যাপ বলা যায়, ওই জন্যই বলতেছে অল দ্য গ্যাপস, ওই যে গ্যাপস আর প্রবলেমস, বুঝতে পারছেন? এইটা কিভাবে আপনি মানে বহু মানে আপনি মানে পুরো আর্টিকেলে এক্সপার্ট হয়ে যেতে পারেন, তাও প্রবলেম স্টেটমেন্টে প্রবলেম থাকতে পারে, গ্যাপে প্রবলেম থাকতে পারে, আবার 5-6টা আর্টিকেল লেখার পর আপনি প্রবলেম স্টেটমেন্ট গ্যাপ ইজিলি বুঝে ফেলতে পারেন, তার কারণে একটু প্র্যাকটিস করবেন আপনারা, এটাই রিকোয়েস্ট। এরপরে বলছে অবজেক্টিভ, দেখেন অবজেক্টিভ এই গবেষণা আমরা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারকারী বর্তমান অবস্থা চ্যালেঞ্জ বিশ্লেষণ করব, এটা আমাদের অবজেক্টিভ। আচ্ছা বাই দ্য ওয়ে, মানে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে সিম্পল একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, কমন পার্টস ফর রাইটিং ইন্ট্রোডাকশন, এইটার উপরে বেস করে কিন্তু এই এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। এখন এটা আপনি কিন্তু আরো এক্সপ্লেন করা লাগবে, কিসের জন্য? একটা ইন্ট্রোডাকশন 10% অফ ইউর টোটাল পেপার, তাহলে এর সাথে আপনার আরো লিটারেচার আনতে হবে, ইনফরমেশন, লিটারেচার এমনিতেই আসবে তো, কারণ কি যখন কিনা আপনি কোনো ডেটা ফ্যাক্ট এবং স্ট্যাটিস্টিক্স দিবেন তখন তো ইনফরমেশন লাগবেই, আপনার সরি সাইটেশন লাগবেই, কথা বুঝেন নাই? এগুলো এক্সটেন্ড যখন করবেন তখন এই চলে আসবে। এবং আপনার তো থিসিস করছেন 7 পেজের, 7 পেজ থেকে আপনি এখানে বানাবেন হচ্ছে মাত্র 1200 ওয়ার্ড, মানে মাথা দেখবেন উল্টাপাল্টা হয়ে যাবে, কোনগুলো আনবো কোনগুলো আনবো না, এই। আচ্ছা এখন রিসার্চাররা বলে যে এর চেয়েও কি কোনো সহজ মডেল আছে কিনা মনে রাখার মতো আমাদের রিসার্চ এই ইন্ট্রোডাকশন লেখার জন্য? হ্যাঁ, এর চেয়েও সহজ মডেল বলবো না, আরো দেয়ার আর সাম 2-3 আরো আছে, বাট আমি আজকে মনে হয় 2টা না 3টা আনছি। এই 2-3টা মডেল আপনি ফলো করলে বা কি বলা যায় যে প্রসেস অথবা ফ্লো চার্ট যদি ব্যবহার করেন, মনে রাখেন, তাহলে আপনি আবার ইন্ট্রোডাকশনটা লিখতে পারবেন। একটা কিন্তু খুব জেনারেলটা কিন্তু আমরা পড়ে আসছি, একটু আগে দেখে আসছি, এইটার নাম হচ্ছে ফানেল মডেল রিসার্চ ইন্ট্রোডাকশন, অর্থাৎ ফানেল, ফানেল তো আপনারা সিএসসি বা সায়েন্সের স্টুডেন্টরা বুঝেন, এরকম ফানেল থাকে যে কাচের, ওইটা হচ্ছে উপরে বড় অংশ থাকে, একেবারে চুঙ্গার মতো নিচে থাকে, অর্থাৎ আপনি বুঝাই যাইতেছে ইন্ট্রোডাকশন আপনি যখন লিখবেন তখন বড় সিনিয়র থেকে আস্তে আস্তে নিচের দিকে স্পেসিফিক প্রবলেম, আপনার রিসার্চের উদ্দেশ্য এবং প্রবলেমের দিকে আসবেন। ফানেল অ্যাপ্রোচ আমার ভালো লাগে না, বুঝতে পারছেন? এখন আমার ভালো লাগে না তার মানে যে আপনার ভালো লাগবে না তা কিন্তু না, আপনারও ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। ভালো লাগে না কারণ হচ্ছে ব্রডার পার্সপেক্টিভ আগে দেওয়ার দরকার নাই, ব্রডার পার্সপেক্টিভের জন্য আমার অবজারভেশন ক্রিটিসিজম, এটা হ্যাঁ, আপনার ক্রিটিসিজম না দিলে তো রিসার্চ হবে না, প্রত্যেকটা জিনিসে ক্রিটিসিজম দিতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ শহীদ আমার শরীর খারাপ করতেছে আজকে বেশ, বুঝতে পারছেন? আহ, ইসের কি বলে আবার একটা ভ্যাকসিনও দেওয়া লাগছে সন্ধ্যাবেলায়। বাই দ্য ওয়ে, বড় পরিসরে যদি আপনি যান তাহলে বড় পরিসরে তো হারাই যেতে পারি আমি। আপনি যদি এখন চ্যাট জিপিটি নিয়ে শুরু করেন, আপনি যদি চ্যাট জিপিটির সাথে এখানে জেমিনি, তারপরে বার্ড, তারপরে আরো হাবিজাবি অনেক কিছু নিয়ে একসাথে শুরু করেন, তার চেয়ে আপনি শুরু করেন 2021 সালে, 2022 সালের ডিসেম্বরের দিকে চ্যাট জিপিটি শুরু হয়েছে, এআই জগতে নতুন ভাবে এটা মানে বিস্তার ঘটাইছে, বাজওয়ার্ড, আস্তে আস্তে এরকম এআই অনেক অনেক আরো অনেক আগে থেকেই ব্যবহার হয়, কিন্তু আমরা জানতাম না, রিসেন্টলি আরো চ্যাট জিপিটি, জেমিনি, তারপরে কুইলবট, নতুন নতুন অনেক এআই ব্যবহার করতেছে মানুষ। হ্যাঁ, এই যে আমি মানে আমি কিন্তু উল্টা দিতে গেলাম ফানেলের, মানে ফানেল একবার এরকম করলাম, আমি ফানেল আবার এরকম করলাম, যেভাবেই করেন তো মূল বিষয় যে জিনিসগুলো থাকা লাগবে, এই যে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আপনার, লিটারেচার তুলে ধরবেন একটু,
ব্যাকগ্রাউন্ডটা আপনি বড় চিত্রে দেখাবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করে আপনি বড় চিত্র দেখান। তারপর হচ্ছে লিটারেচার তুলে ধরেন কি জানা আছে, অর্থাৎ কিছু লিটারেচার আপনি এখানে দিবেন, কারণ বড় চিত্র যখন আপনি দেখাবেন তখন তো লিটারেচার আনা লাগবেই, প্রিভিয়াস পার্ট গুলা। তারপর সেখানে গ্যাপ স্পষ্ট করে বলুন কি অজানা এবং অনিশ্চিত এখন পর্যন্ত, মানে আপনি যে প্রিভিয়াস রিসার্চ গুলা পেপার গুলা পাইছেন সেখানে কোন গ্যাপটা আপনার আছে সেটা আপনার দেখাতে হবে এখানে। হ্যাঁ, ওই যে টেবিল আকারে বসায় দিবেন যে এখানে গ্যাপ, মানে মেথোডোলজিতে গ্যাপ কিনা, তারপরে রেজাল্টে গ্যাপ কিনা, পলিসিতে গ্যাপ কিনা আপনি দেখাইতে পারবেন একটা বক্স বানাইলে, টেবিলের বক্স বানাইলে। তারপরে বলছে অবজেক্টিভ বলার মাধ্যমেই আপনি এখানে গ্যাপ মোকাবেলা করতে পারেন, অর্থাৎ মানে অবজেক্টিভের সাথে গ্যাপ দিতে পারেন আপনি। আর শেষে বলছে কন্ট্রিবিউশনে করে দেন পূরণ করা গ্যাপ, একাডেমিক প্র্যাকটিক্যাল, অবশেষে রোড ম্যাপ দিয়ে বলুন। দেখছেন ফাইনাল অ্যাপ্রোচ মানে একেবারে মানে ইসে থেকে বড় পরিসর থেকে আস্তে আস্তে অবজেক্টিভ, তারপরে মেথোডোলজি পর্যন্ত বলে দিচ্ছে, এই মেথোডোলজি ব্যবহার করতে হবে। এবং কন্ট্রিবিউশন তো আগেরটাও ছিল, কন্ট্রিবিউশন আপনি প্রথমে আনবেন কেমনে বলেন, আনা তো যায় না। আর ফাইনালি রোড ম্যাপ কিন্তু আগেরটাও ছিল আমাদের। তো দিস ইজ কল ফাইনাল অ্যাপ্রোচ, ফানেল মডেলে মনে রাখবেন মানে ব্রডার পার্সপেক্টিভ থেকে আস্তে আস্তে একেবারে স্পেসিফিক অবজেক্টিভে আসে। আর ফানেল যদি উল্টায় দেন তাহলে স্পেসিফিক অবজেক্টিভ থেকে আপনি ব্রডার পার্সপেক্টিভে যাবেন। হ্যাঁ, এইটাও উল্টা হয় এই আর কি, যেভাবে লিখেন ভাই, আপনি যেভাবে লিখেন, আপনার মূল কথা হচ্ছে হু উইল রিভিউ দ্য পেপার, মানে মানে তিনজন, হু দ্য 3 মেম্বার্স উইল রিভিউ পেপার, ইউ ক্যান স্যাটিসফাই দেম ফার্স্ট, ওদের আগে স্যাটিসফাই করতে হবে রিভিউয়ার যদি অ্যাকসেপ্ট করে দেন আপনি রিডারদের কাছে যাবে। রিডারদের আপনার পেপার আপনি কিভাবে পড়তে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবে লিখবেন আপনি। এই ফানেল অ্যাপ্রোচের এক্সাম্পলটা আবার এখানে দেওয়া আছে, দেখেন এটা সুন্দর করে আপনার, এটা একটু আলোচনা করবো না ভাই, এটা আপনারা নিজেরা সবাই একটু দেখে নেবেন ফানেল অ্যাপ্রোচ কেমনে, এটা এক্সাম্পল হিসেবে দিছি, দেখেন এই যে ফানেল মডেল রিসার্চ ইন্ট্রোডাকশন এক্সাম্পল। অর্থাৎ দেখেন একটু খেয়াল করে আবার একটু ব্যাকে যাই, আমি প্রথমে বললাম একেবারে সিম্পলিসিটি প্রায়োরিটাইজ, অর্থাৎ সবাই ব্যবহার করে, দিজ আর দ্য কমন পার্টস টু রাইট দ্য ইন্ট্রোডাকশন, এর একটা এক্সাম্পল পরের স্লাইডে দিলাম আমি। এরপরে আমি নতুন একটা মডেল, মানে মডেল ডেভেলপ না, এটা ডেভেলপ অলরেডি ফাইনাল মডেল, সেই মডেলের কোন কোন পার্ট গুলা সেইখানে এখানে দিলাম, সেই মডেল অনুযায়ী এখানে একটা এক্সাম্পল দিলাম আমি। ওকে, ক্লিয়ার? রোড ম্যাপ, ফানেল মডেল আলোচনা করলাম। ফানেল মডেলের পরে দেখেন কার্স মডেল, কার্স মডেল ইন রিসার্চ ইন্ট্রোডাকশন, খুবই এস্টাবলিশড একটা মডেল, খুবই এস্টাবলিশড, 1976 সো ফার আই ক্যান রিমেম্বার কার্স মডেল, বুঝতে পারছেন, CARS। তা কার্স মডেল দিয়ে সচরাচর মানে আমরা মানে দেখা গেলো যে পুরাতন আমলে যারা রিসার্চ করতো তারা এই কার্স মডেল গুলা মানে এত ডিপলি যাইতো। এখন এই চ্যাট জিপিটি, AI এসে এগুলা মনে করেন আমাদের এখন আর আমরা এই ডিপের মধ্যে যাই না। কার্স মডেল হচ্ছে আপনি এটা ডেভেলপ করছে, একটা মিনিট, আমার তো এখানে লিঙ্কটা ছিল, বাই দ্য ওয়ে আপনারা তো এগুলো ইন্টারনেটে পাবেন কার্স মডেলটা। তো এই মডেলে বলছে মাত্র তিনটা পয়েন্ট, তিনটার মধ্যে একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর কার্স মিন্স ক্রিয়েট এ রিসার্চ স্পেস, there are 3 moves that you need to follow, and within this move এই যে কি বলে একটুখানি এক্সপ্লেন করা আছে। আমি রাতুলকে রিকোয়েস্ট করবো এই 3টা মুভ একটু পড়ার জন্য। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে এস্টাবলিশ এ টেরিটরি, রিসার্চ আর ইন্ট্রোডাক্স করা, গুরুত্ব বোঝানো। মুভ 2 হচ্ছে এস্টাবলিশিং এ নাইস ফাগ গ্যাপ, সমস্যা চিহ্নিত করা, সীমাবদ্ধতা দেখানো। এবং মুভ 3 হচ্ছে অকুপাইং দ্য নাইস, আপনার গবেষণা কিভাবে নিজ বলতে হচ্ছে অবস্থান, আপনার কোথায় কোন অবস্থানে আপনি দাঁড়ায় কাজ করতেছেন। হ্যাঁ বলেন স্যার। ওকে, আপনারাও একটু দেখেন এটা কি বলে, ওকে ফাইন, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, একটা জাস্ট গিভ মি এ ফিউ সেকেন্ডস। ওই কার্সটা কে দিছে এটা আমার মাথায় আসতেছে না, এটা আমার ডিস্টার্ব করতেছে, কার্সটা কে দিছে। আমি সন্ধ্যাবেলায় বসে রাতুল, বুঝতে পারছেন, I was trying to write the whole article, ভাবছিলাম যে এটা একটা খুব ভালো হবে, কি বলে কাজ হবে যদি ইন্ট্রোডাকশন কিভাবে লিখে সেইটা যদি তুলে ধরতে পারি। হ্যাঁ, একটা আর্টিকেলের মাধ্যমে, ছোট মেথোডোলজিক্যাল আর্টিকেল, যার কারণে এগুলো সব রেডি করে রাখছি। হ্যাঁ,
তারপরেও পাইলাম না। ও পাইছি জন শোয়ালস 1990 জন শোয়ালস উনি 1990 তে এই মডেলটা দিছে কার্স খুবই জনপ্রিয় এবং খুবই ইফেক্টিভ সবাই মানে বলে এটাকে, কিন্তু একটু বুঝতে কষ্ট হয়। এটা বুঝতে কষ্ট হওয়ার জন্য দেখেন এইটার এক্সাম্পলটা একেবারে পাশে দিছি। বলছে প্রথমে বলছে মুভ ওয়ান এস্টাবলিশিং এ টেরিটরি, বলছে আপনার অবস্থান নির্ধারণ করেন, আপনি কোথায় কোথায় কাজ করবেন। বুঝতে পারছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি, দেখেন কিভাবে হয়। আপনি টাইটেলে লিখলেন যে এ স্টাডি অন সিলেট সিটি, এইটা লিখছেন আপনি, আর আমি দেখেন এইটাকে কেমনে ঘুরাই ফেলতেছি। আমি লিখবো নর্থ ইস্ট মেডিকেল, হ্যাঁ, নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বুঝতে পারছেন? দেখছেন কিভাবে চেঞ্জ করে ফেললাম, টেরিটরি কভার করে ফেলছি। এখানে বলছে রিসার্চ এরিয়া ইন্ট্রোডিউস করা, কোথায় কোথায় আপনি কাজ করবেন। আপনি এআই নিয়ে হেলথ সেক্টরে কাজ করতেছেন, আপনি এরোপ্লেন জীবনে এখানে আনার দরকার নেই। তারপর বলছে গুরুত্ব বুঝানো, আপনি মানুষজনের বুঝাবেন যে কেন এই রিসার্চটা আমরা করতেছি, কেন এটা গুরুত্বপূর্ণ। মুভ টু এস্টাবলিশিং এ নিডস, একটা অবস্থান তৈরি করা, আপনি কোন অবস্থান নিয়ে আপনি তৈরি মানে কাজ করবেন। আমি অবস্থান নিয়ে কাজ করবো শুধু হেলথ সেক্টর নিয়ে, হ্যাঁ, এবং হেলথ সেক্টরে কোন জায়গায় ফাঁকা আছে যে এখন পর্যন্ত ইসের কি বলে ওই দিন দেখলাম পাথর কেটে বের করতেছে পেটে থেকে, এখন তো মেশিন আছে, হ্যাঁ, সুতরাং ওই জায়গা থেকে এআই কনভার্ট করে ফেলছে। কিন্তু আবার এআই কিন্তু মানুষের মানে যুদ্ধের কারণ হবে, পরবর্তীতে বলতেছি। আর বলছে সীমাবদ্ধতা দেখানো বলতে আপনার কোন জায়গায় সীমাবদ্ধতা আছে। মনে রাখবেন আপনি যখন রিসার্চ করবেন আপনার নিজের সীমাবদ্ধতা কোন জায়গায় সেটা অবশ্যই লিখে রাখবেন সবসময়। কারণ আপনি পরবর্তীতে এই রিসার্চ যারা করবে এই রিলেটেড তাদেরকে একটা গাইডলাইন আপনি দিয়ে যেতে হবে যে এখানে গ্যাপ আছে, তোমরা এখানে কাজ শেষ করো। খুবই গুরুত্বপূর্ণ। আর শেষে বলছে দেখেন অকুপাইং দ্য নিশ, মানে অকুপাইং বলতে আপনি ওই অবস্থানটা আবার এখন নিজে ধরেন যে এইটাই আমার রিসার্চ এরিয়া, মানে হচ্ছে আপনার অবজেক্টিভ কোয়েশ্চেন মেথোডোলজি সবকিছু তুলে ধরবেন এখানে। দেখেন আপনার গবেষণা কিভাবে সেই ফাঁক পূরণ করবে, দেখছেন কিভাবে ফাঁক পূরণ করবে, অবজেক্ট রিসার্চ কোয়েশ্চেন হাইপোথিসিস সবকিছু নিয়ে আসবেন এখানে। হ্যাঁ, তারপরে রোড ম্যাপ, এই তিনটা ট্রুলি এই তিনটা মুভ ব্যবহার করে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা রিসার্চাররা রিসার্চ করে। এটা আমরা এত ধরা আমাদের পক্ষে সম্ভব হবে না ভাই। আমি এখন তাহলে কিভাবে বলতেছি, কারণ হচ্ছে আমার এরকম অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আমি তাদের পেপার পড়তেছি, যখনই পাবলিশ হয় আমাকে পাঠায়, যখন কিনা এই মুভ গুলো দেখলাম তখন রিয়েলাইজ করতে পারলাম যে না, আমার কাছে মনে হয় যে কি লিটারেচার কি ইন্ট্রোডাকশন লিখে ওর সাথে আমি ভালো লিখি, কিন্তু না। এই দেখেন এই যে এক্সাম্পল সহ এই পাশে লিখে আছে, একটা পড়ি দেখেন অকুপাইং এ নিশ, এইটা পড়ি শুধু। এই গবেষণা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্যতা বিশ্লেষণ করবে, মানে হচ্ছে অবজেক্টিভ। এর মাধ্যমে বিদ্যমান ফাঁক রিসার্চ গ্যাপ খুঁজে বের করা হবে এবং নীতি নির্ধারণ করে শিক্ষা প্রযুক্তিতে উন্নয়নে কার্যকর তথ্য সহায়তা করবে। দেখছেন কত গুরুত্বপূর্ণ কথা লিখছে এখানে শেষ সেন্টেন্সে। তো আশা করবো যখন এক্সাম্পল গুলো পড়বেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর কথা না বাড়াই, এই তিনটা মডেল আমরা আলোচনা করলাম। লাস্ট আরো একটা মডেল আছে, এইটা শুধু আমি এখানে দিয়ে যাচ্ছি, 5C মডেল। 5C মডেলটা আপনারা শুধু পড়ে নিয়েন ভাই, এই মডেল তো বুঝতে পারতেছেন। দিস ইজ দ্য 5C মডেল। সো 5C মিন্স ইচ অফ দ্য পয়েন্টস স্টার্টস উইথ দ্য ওয়ার্ড অফ সি, কনটেক্সট, চ্যালেঞ্জ, ক্লারিটি, কন্ট্রিবিউশন, কানেকশন। এখন এখানে কনটেক্সট বলতে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে, আর চ্যালেঞ্জ বলতে প্রবলেম বোঝাচ্ছে, আর ক্লারিটি বলতে পারপাস এন্ড অবজেক্টিভ বোঝাচ্ছে, কন্ট্রিবিউশন বলতে সিগনিফিকেন্স এন্ড কানেকশন বলতে স্ট্রাকচার। Almost as similar as the previous models and the points. And so based on these specific points you can find another example written here. এই দেখেন এই জায়গা সুন্দর করে 5C এর একটা এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, 5C এর একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এগুলো একটু নিজেরা দেখে নেবেন আপনারা সবাই, কারণ যেহেতু এখানে আছে আপনারা দরকার হয় যে ওই জায়গাটা পজ করে তারপরে আপনারা আলোচনা যাবেন, সামনের দিকে যাই। তো আমরা বেশ কয়েকটা মডেল কিন্তু দেখলাম। আপনি যে তাহলে আপনারা করবেন কি, আপনারা এক একটা আর্টিকেলের জন্য এক একটা মডেল ব্যবহার করে লিখে দেখেন যে কোনটার গ্রহণযোগ্যতা বাড়ে, শুরু করেন এইভাবেই। সো নেক্সট পয়েন্ট যেটা হুক এন্ড লাস্টিং ইম্প্যাক্ট। হুক এবং লাস্টিং ইম্প্যাক্ট বলতে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলায়, হুক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। ওই যে হুক থেকে মানে প্রথম লাইন থেকে, আর আমার টাইটেল ছিল লাস্টিং ইম্প্যাক্ট। হ্যাঁ, কিভাবে ফেলায় দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে দেওয়া আছে, আর প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা একটা সেন্টেন্সের এক্সাম্পল এখানে দেওয়া আছে, দিয়ে
এই টোটালি এই 6টা পয়েন্টকে একসাথে করে একটা ছোট্ট সম্বলিত উদাহরণ দেওয়া আছে এখানে দেখেন। ছোট্ট একটা উদাহরণ। এই 6টা সেন্টেন্সকে নিয়ে এই উদাহরণটা দেওয়া আছে। আপনি কি তাহলে এই 6 সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন? জীবনও না। এই 6 সেন্টেন্সের সাথে আপনার 15টা আর্টিকেল আছে, আরো পড়বেন। আমরা লাস্ট একটা পেপার যেন আমার পাবলিশ হয়েছে কয়টা, সেটার মধ্যে 110টা রেফারেন্স লাগছে আমার। ওটা সিস্টেমেটিক লিটারেচার এবং কোয়ালিটেটিভ লিটারেচার লাগছে 110টা। ওই 110টা তাহলে এখন যদি এগুলা সামারি কিছু কিছু জিনিস আনেন তাহলে দেখবেন কয় পেজ হয়ে যায়। সুতরাং দিজ আর দ্য এন্ড হুক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুক, এই হুকের জন্য হুক কিভাবে করে, দেয়ার আর সাম আদার স্ট্র্যাটেজিস টু মানে ওপেনিং সেন্টেন্স মেক ইউ হুক, এটা করার জন্য। যেমন মনে করেন আপনি যদি শুরুই করেন এরকম যে হায় আল্লাহ আমি যদি এক সময় ক্ষমতা পাইতাম, হ্যাঁ মানুষের জন্য জীবন দিয়ে কাজ করতাম, হুক বাংলাদেশের জন্য। এটা বুঝতে পারছেন? এটা দিয়ে যদি আপনি শুরু করেন, এটা হুক। এই দেখেন, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চশিক্ষার পাঠদান ও মূল্যায়ন ব্যবস্থাকে দ্রুত বদলে দিচ্ছে আন্দাজি। দেখেন আপনার জন্য ফ্যাক্টর না, কিন্তু আপনার জন্য ফ্যাক্টর না, বা আমার জন্য ফ্যাক্টর না, বা হু আর টেক সেভি তাদের জন্য ফ্যাক্টর না, বাট হু আর নট টেক সেভি সে তার জন্য কিন্তু ফ্যাক্টর ভাই। বুঝতে পারছেন? কারণ কোডিং এর, আপনি কোডিং আমি ওই দিন এক ক্লিকের মধ্যে একটা গুগল স্কলার, যে গুগল ফরম্যাটেড কোয়েশ্চেন বানাই ফেলছি এক ক্লিকে, কোড দিয়ে দিছে। হুম, এই হুকটা সুন্দর করে দেখবেন আপনারা, এবং এইটা এক্সাম্পল, এই হুকের সম্পূর্ণটা এক্সাম্পল দিয়ে এখানে একটা ইয়া লেখা আছে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে, এটা মিল করার জন্য, শুধু ম্যাচ করার জন্য। বুঝতে পারছেন? প্লিজ আপনারা সময় নিয়ে পড়বেন। আমি এখানে এত ইনফরমেশন দিছি বিকজ অফ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এন্ড নট এ সিঙ্গেল স্লাইড ইউ ক্যান ফাইন্ড, মানে এত ইনফরমেশন সহ। ফাইন, নেক্সট স্লাইডে যদি যাই, এই দেখেন টোটাল একটা ইন্ট্রোডাকশন চলে আসছে। এতক্ষণ ধরে যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেই টপিকের নাম হচ্ছে এআই ইন হায়ার এডুকেশন, অপরচুনিটিস এন্ড ব্যারিয়ার্স। এইটার যে ইন্ট্রোডাকশন গুলা, সেই ইন্ট্রোডাকশনটা এখানে টোটাল দেওয়া আছে। এই হলো একটা পূর্ণাঙ্গ ইন্ট্রোডাকশন, এবং এই ইন্ট্রোডাকশন আপনি পড়বেন, দেখবেন ওই যে আগের যে পয়েন্ট গুলো আছে প্রত্যেকটা পয়েন্ট আপনি রিলেট করতে পারবেন এখানে। অর্থাৎ আমি হুক দিয়ে শুরু করব, আমি গ্যাপ লিটারেচার, আমরা এই দেখেন লিটারেচার, এই যে দেখেন, এই যে শেলেন 2020, এই দেখেন আল জাজনি 2024, হ্যাঁ, তারপরে ওই দেখেন শেষে ইন দ্য কনটেক্সট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাচ অ্যাজ, এই দিস রিসার্চ হোল্ড সিগনিফিকেন্স, এই দেখেন সিগনিফিকেন্স। বুঝতে পারছেন ভাই? এগুলা দরকার হয়, আরো সেকেন্ড একটা স্লাইড দরকার হয় ইন্ট্রোডাকশনে, মানে পার্ট পার্ট কেমনে লিখে আমি আপনাদের দেখাই দেবো দরকার হয়। প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা প্যারার মধ্যে হুক আনা যায়, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্যারার মধ্যে আবার এগুলো সাজানো যায়, আরো সামনে আছে দেখেন। এরপরে হুক বুঝতে পারছেন আপনি, মানে রাতুল ক্লিয়ার তো মাই ডিয়ার ফ্রেন্ডস? আশা করি ক্লিয়ার। আর ক্লিয়ার না থাকলে আপনারা এখানে কোয়েশ্চেন করে দেন। আর অলমোস্ট ডান। এই দেখেন এইগুলো যা যা আমি নিছি, একটা জিনিস মনে রাখবেন, আমি যখনই যেখানে রিসার্চ পড়াই, আমি সর্বপ্রথম যে চ্যাপ্টারটা পড়াই সেটাকে বলে রেফারেন্স। আমি রেফারেন্স পড়াই সবার প্রথমে। 2 নাম্বার চ্যাপ্টার পড়াই আমি ইথিক্যাল ইস্যু রিসার্চের, তারপরে কোয়েশ্চেনিয়ার দিয়ে শুরু করি আমি। তো সেই ক্ষেত্রে রেফারেন্স আমি লাগবো অবশ্যই। যে দিস আর দ্য রেফারেন্সেস দ্য মাস্ট ইউজড ইন মাই আর্টিকেল, এই যে যেটা কিনা ইন্ট্রোডাকশনটা লিখলাম, এখানে এইগুলো রেফারেন্স ব্যবহার হয়েছে। ফাইন, আর শেষ, আমরা শেষ। এখানে সামারি লিসন বলতে আমরা এই যে যতগুলা এখানে পড়লাম, এই সামারি লিসনটা আমার প্রথমে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, প্রথমে দেওয়া উচিত ছিল। এখানে কিছু কোটেশন আছে, এখানে কোটেশন আছে। এই কোটেশনটা, প্রত্যেকটা কোটেশন এক একটা পয়েন্টের জন্য সিগনিফিকেন্স কতটা সেটা মেজার করবে। ধরেন আমি একটা জিনিস সিগনিফিকেন্ট, দেখেন আমি একটা জিনিস, একটা পয়েন্ট পড়ি, ধরেন পারপাস। এই যে পারপাস, এই যে মাঝখানে আছে পারপাস। অবজেক্টিভ, অবজেক্টিভ বলতে ক্লারিটি অফ এইম, মানে এইম পরিষ্কার করা, লক্ষ্য ফিক্স করা। ক্লিয়ার কি ফোকাস হচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে কি ফোকাস, কি ফোকাস হচ্ছে ক্লিয়ার অবজেক্টিভ মেনটেন করা। এখন এইটা নিয়ে একটা ইনসাইট গাইডলাইন অথবা কোটেশন, কোটেশন এখন খুব চলে। দেখেন না, মানুষজন একটা কথা বললেই আনোয়ার টিভি, ঝামেলা টিভি কোটেশন বানায় দেয়। বুঝতে পারছেন? আমরাও দেই। হ্যাঁ, মানে আর বলেন না ভাই, একটা কি যে একটা অবস্থা। কোটেশন এখানে দিছে দেখেন, রিডার শুড নেভার ওন্ডার, রিডারের কখনো, রিডার মানে আপনি, আমি যদি পেপার লিখি আপনি রিডার, রিডার শুড নেভার ওন্ডার দ্যাট দ্য রিসার্চার ইজ ট্রাইং টু অ্যাচিভ, মানে রিসার্চার কি অ্যাচিভ করতে যাচ্ছে এটা নিয়ে আপনার কোনোদিন ওন্ডার হওয়া উচিত না। হ্যাঁ, এইটা, এই রিসার্চের কিছু লিমিটেশন আছে। রিসার্চ আপনাকে সৎ বানায়, রিসার্চ আপনাকে আবার জাহান্নামে পাঠাইতে পারে। বুঝতে পারছেন? এই বিষয়।
তারপরে বলছে রোড ম্যাপ নিয়ে, দেখেন রোড ম্যাপ নিয়ে একটা কোটেশন দেওয়া আছে, রোড ম্যাপ অ্যান ইন্ট্রোডাকশন ইজ লাইক এ ম্যাপ, ইট টেলস রিডার্স ওয়ার দে আর গোয়িং এন্ড ওয়ার দে আর নাও, মানে কোন জায়গায় এখন আছে কোন জায়গা যাবে অথবা এর পরে কি কি আসবে এটা। আচ্ছা প্রথমটা পড়ি, দেখেন ব্যাকগ্রাউন্ড পড়েন, প্রথমটার ইয়া পড়েন তো, ইনসাইটটা পড়েন তো, ইয়া রাতুল। Every research begins with a story of the world as it is. হ্যাঁ বলছে দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই জায়গায় একটা জিনিস বাদ চলে গেছে, মানে একটা ব্যাপক কোয়েশ্চেন যে ব্যাকগ্রাউন্ড এবং ইন্ট্রোডাকশনের মধ্যে তফাৎ আছে কিনা। হ্যাঁ একটু পরে বলি, হয়তো এটা কোয়েশ্চেনও আসতে পারে। আচ্ছা বলছে এভরি রিসার্চ বিগিনস উইথ এ স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ, মানে পৃথিবীতে যা আছে সেটা নিয়ে শুরু। পৃথিবীতে মানে কোভিড-19 শব্দটা আগে আসছিল না, শুরু হয়েছে কোভিড-19 নিয়ে। কোভিড-19 নিয়ে প্রথম পাবলিশ পেপার বাংলাদেশে আমার, চ্যাট জিপিটি নিয়ে প্রথম পাবলিশ পেপার আমার, চ্যাট জিপিটি নিয়ে গোটা পৃথিবীতে প্রথম পাবলিশ বইও আমার আমাজনে আছে, বুঝতে পারছেন? হ্যাঁ তো এই যে ওয়ার্ল্ড স্টোরি বিগিন এখান থেকে শুরু হয়, বুঝতে পারছেন? মানে যেখান থেকে আছে রিসার্চের শুরু আছে, আবার রিসার্চের শেষ নাই, মনে রাখবেন। সো দিজ আর দ্য কোটেশন, এগুলা কোটেশন এরকম যে মনে করেন কেউ যদি রিসার্চের কোনো পেজ চালায় তাহলে প্রত্যেকদিন একটা একটা যদি দেয় অথবা ইন্ট্রোডাকশন রিলেটেড, খুব ভালো হবে। এবং আমি আমাদের ক্লাবের যারা আছেন কি বলে এডিটর যারা আছেন তাদেরকে বলবো যে এগুলা যেন তারা দেয়, আমি স্লাইড পাঠাই দেবো, পাবলিকলি করে দেবো, সমস্যা নাই। সো অলমোস্ট ডান। টার্গেটেড পাবলিশার এইভাবে করে যদি ফলো করে যে কোনো মেথডে যদি আপনি পেপারের ইন্ট্রোডাকশন লিখতে পারেন তাহলে আপনি এই ধরনের পাবলিশার টার্গেট নিতে পারেন। দিস আর দ্য ওয়ার্ল্ড টপ পাবলিশার্স অ্যারাউন্ড দ্য গ্লোব, সেইজ, প্যালগ্রেভ, ম্যাকমিলান, টেইলর, ফ্রান্সিস, উইলি, এমারেল্ড, এলসেভিয়ার, ইন্ডিয়ান সায়েন্স, আরো অনেক আছে, অক্সফোর্ড, হার্ভার্ড, তারপরে কি বলে আইজিআই, তারপরে ভুলে গেছে এখন, এগুলো বাদ দিই। হ্যাঁ এরপর আছে কজেস অফ রিজেকশন ফর ইউর আর্টিকেলস, আপনার এই আর্টিকেল গুলা কেন বাদ দিবে, মানে বাদ দেওয়ার কারণ মিস করে ফেলছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে মাঝখানে মনে একটা স্লাইড মিস গেছে, সেটা হচ্ছে কোন কোন ভুলগুলা সচরাচর করে, এটাও কোয়েশ্চেন আসবে আমি জানি। এই সুতরাং প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম, হ্যাঁ আমি অলমোস্ট ডান। লাস্ট একটুখানি 2-3 মিনিট আমি শেষ করব, যেহেতু আমার 3 মিনিট সময় আছে এখনো। এটা হচ্ছে যে এমন দুই একটা ইনফরমেশন আমি আপনাদের দেই যে ইনফরমেশন গুলা আজ অবধি রিসার্চের ক্ষেত্রে উন্মোচন হয় নাই। সেরকম একটা জিনিস যে স্টোরি টেলিং দিয়ে যদি কেউ রিসার্চ শুরু করে, স্টোরি টেলিং, সেই রিসার্চের ভিজিবিলিটি 60% মানে বাড়ে দেন দা আদার রিসার্চেস, বুঝতে পারছেন? এই একটা ইনফরমেশন আপনাকে দিলাম। সেটা হচ্ছে যে আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে নাও এ ডেজ কনটেক্সট ভিজুয়ালাইজ করা যায়। কনটেক্সট ভিজুয়ালাইজ বলতে আপনি মানে এখন পৃথিবী আবার ওই জায়গাটায় আসছে যে এ পিকচার টেলস 1000 টাইমস মোর সিগনিফিকেন্ট দেন মানে সেন্টেন্সেস দেন দা কি জানো একটা আছে। এই জন্য তো মানুষ এখন ছবি দিয়ে তারপরে হচ্ছে দেখেন না, ওই যে একজন লিখছে প্রাইভেট ইউনিভার্সিটির আইনে ছাত্র সংসদ নাই, সে চায় ছাত্র সংসদ। আহা এই যে এই ছবি আর একটা জিনিস আছে এখানে, যে পাবলিশার গুলো আছে এখানে, এই যে টেইলর, ফ্রান্সিস, উইলি, সেইজ, এইগুলাতে এখন আবার অডিও আছে। অর্থাৎ আপনি ড্রাইভিং করতেছেন, আপনি পড়তে পারতেছেন না। যেমন আমার এখন 2024-এর জুলাইয়ের 12 তারিখে আজ অবধি আমি ঠিক মতো রিসার্চ করতে পারি না ভাই, বুঝতে পারছেন? এই একটা বিষয়, আমার একটা ফার্স্ট অথর হিসাবে ঠিক মতো একটা পেপার আমি ভালো জায়গায় দিতে পারলাম না। তো এই দুঃখ আছে আমার। তারপরে এই একটা ইনফরমেশন কনটেক্সট ভিজুয়ালাইজ করতে পারবেন, ছবি ইউজ করতে পারবেন। তারপরে বলছে যে কন্ট্রোভার্সিয়াল এবং যদি ডিবেটেবল আর্গুমেন্ট দিয়ে রিসার্চ শুরু হয়, সেই রিসার্চের ভিজিবিলিটিও বেড়ে যায়, বুঝতে পারছেন? কন্ট্রোভার্সিয়াল ইস্যু দিয়ে যদি শুরু করে। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কি বলে যত ভালো রিসার্চ আপনি লিখেন, সেই রিসার্চের ক্ষেত্রে যদি মানে আজগুবি কোনো শব্দ চয়ন হয়ে যায় যেটা কিনা পছন্দ করবে না মানুষ, বা ওই 3 রিভিউয়ারের কাছে গেল, সেই 3 রিভিউয়ার তারা পছন্দ করবে না, ওরকম শব্দ চয়ন যদি থাকে রিসার্চের ক্ষেত্রে আপনি বাদ দিয়ে দেবেন। এবং এই শব্দ চয়নের ক্ষেত্রে আরো একটা জিনিস বলে রাখি, ইউকে ইউএসএ মানে এখানে জার্নালের জিওপলিটিক্যাল মানে ইস্যু আছে, জার্নাল পাবলিশার গুলোর মধ্যে ইউএস এর গুলা ইউকে দেখতে পারবে না, ইউকে এর গুলা অস্ট্রেলিয়া দেখতে পারবে না, এইরকম ইস্যু আছে। এটা যদি মিক্স হয়ে যায় তাহলে কিন্তু বাদ পড়বে আপনি ইন্ট্রোডাকশন, সবচেয়ে বেশি কারণে ইনিশিয়াল স্ক্রিনিং এ বাদ পড়ে যায় ইন্ট্রোডাকশন,
মানে পুরো পেপারের মধ্যে আমি ইন্ট্রোডাকশনের কথা বললাম, মানে কারণ ইন্ট্রোডাকশন সবার প্রথমে পড়ে, বুঝতে পারছেন? আর শব্দ চয়ন কত ডিস্টার্বিং হতে পারে সেটা যে হাসিনা যে গেছে সেটা আমরা একটা শব্দে চলে গেছে, রাজাকার। অবশ্যই। হ্যাঁ, অলমোস্ট ডান। আমার আর তেমন কিছু বলার নাই। এইবার যদি আপনাদের কোয়েশ্চেন্স থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কোয়েশ্চেন করেন, আমি কোয়েশ্চেনের আনসার দিতে আগ্রহী। এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ সো মাচ। আর একটা জিনিস ফাইনালি জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস। আমি যে ইন্ট্রোডাকশন বললাম, এই ইন্ট্রোডাকশন যে মনে করেন আমি মানে ইন্ট্রোডাকশনের জনক বা মেথোডোলজির জনক এরকম কিছু না, বা এইটা যে আপনি মানতে হবে এরকম না, আবার একেবারে যে মানার অযোগ্য তাও না। হ্যাঁ, আবার এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি এখনো আরো অনেক লেকচার দিতে পারবো, বাট আমার 1 ঘন্টা সময় আমি এই জন্য দিলাম। মানে প্রত্যেকটা মানে প্যারাগ্রাফ নিয়ে আমি মানে লেকচারে মানে আমাদের এক্সটেন্ড করা যায়, বুঝতে পারছেন, বা আলাদা পয়েন্ট নিয়ে। সো আপনি এইগুলো দেখেন আর না দেখেন, ভালো ইন্ট্রোডাকশন লেখেন, এইটাই আমার আশা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার তথ্যবহুল বক্তব্যের জন্য। এ পর্যায়ে হচ্ছে স্যার আমি প্রথমেই আপনাকে একটি প্রশ্ন করছি, আমি নোট করে রেখেছিলাম প্রশ্নটি। আচ্ছা, নতুন গবেষকরা ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে সবচেয়ে কোন ভুলগুলো বেশি করে? নতুন রিসার্চার যারা তারা প্রথমে ওই যে ওই ফানেল অ্যাপ্রোচে যায়, মানে কোন অ্যাপ্রোচ মানে যে কোনো একটা অ্যাপ্রোচ ধরে, ঠিক আছে, অ্যাপ্রোচের সাথে মিল না করতে পারে এরকম তারা হচ্ছে দেখা গেল যে কোয়েশ্চেন আগে লিখলো, অবজেক্টিভ পরে রাখলো, ইন্ট্রোডাকশন মানে যে কি বলে সিগনিফিকেন্স আগে লাগতেছে এরকম। ফানেল অ্যাপ্রোচে যদি নতুন রিসার্চাররা ফানেল অ্যাপ্রোচে যাওয়া খুব বিপদ আমার মতে, এটা আমার মতে, অনেকে দ্বিমত দিতে পারে, কারণ ফানেল অ্যাপ্রোচ মানে অনেক বড় আকারের, ঠিক আছে, আর এই বড় আকারে ইন্ট্রোডাকশনে আরো অনেক বিষয় আছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে আপনি ওই যে ইন্ডাকটিভ, ডিডাকটিভ, তারপর ইপিস্টেমোলজির কিছু বিষয় আছে, ইপিস্টেমোলজিক্যাল অন্টোলজিক্যাল ইস্যু, গ্রাউন্ডেড থিওরি আছে, হ্যাঁ, তারপরে অ্যাবস্ট্রাক্ট আছে, কনসেপ্ট আছে। এই জিনিসগুলো আগে যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি ফাইনাল অ্যাপ্রোচে বড়ভাবে মানে ওয়াইড আকারে যাইতে পারেন। আর নয় হচ্ছে আমি বলবো ফাইনালের উল্টা দিকতে যাইতে, অর্থাৎ ছোট আকারে আপনি নিজের টপিকটা আগে ফাইন্ড আউট করেন, ওইখান থেকে আস্তে আস্তে আপনি ওই টপিক নিয়ে পৃথিবীতে বড় বড় রিসার্চার তারা কি বলছে সেই কনটেক্সটের দিকে যান। আর আরো একটা বিষয় সেটা হচ্ছে যে খুব বড় বড় মানে আপনার মানে নতুন রিসার্চাররা ওরা এই শব্দ মানে ইসের দিকে লিমিটের দিকে কোনো ধরনের মানে লক্ষ্য রাখে না, মানে লিখতেছে অথবা কম লিখতেছে। তারপরে প্লেজারিজম ইস্যু তো আছেই, তারপরে আপনার এই যে সাইটেশন ল্যাকিং থাকে, তারপরে মিসিং কন্ট্রিবিউশন থাকে, তারপরে আপনার ক্রোনোলজি সিকোয়েন্স ঠিক থাকে না। তারপরে আপনি আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি আমায় যদি বলেন এখন যে স্যার আমি যদি আপনাকে বলি যে এরগোনমিক্স, আপনি বুঝবেন না এরগোনমিক্স কি। সো আমার ফিল্ডের ওয়ার্ড জার্গন বলা হয়, জার্গন বা হেভি বা হাই বা উইক ওয়ার্ড এগুলা সেন্টেন্স ব্যবহার না করা উচিত, গল্পের মতো করা উচিত। হ্যাঁ, তারপরে আপনার ওই যে গ্যাপ টোটালি যদি না হয়, না দেন ওইখানে অ্যাটলিস্ট একটুখানি গ্যাপ ওইখানে দিতে পারেন, এটা খারাপ না। তারপরে আরো একটা বিষয় আছে যে সেটা হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশনে যদি মনে করেন 50টা সাইটেশন নিয়ে আসেন, হ্যাঁ, অথবা মনে করেন এক একটা সেন্টেন্সে যদি বেশি জিনিস নিয়ে আসেন, তাহলে এইটা মানুষজন পড়বে না, বুঝতে পারছেন। তারপরে এই যে ইন্ট্রোডাকশন বলেন বা রিসার্চ বলেন, এটা একটা সময় আপনারা কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন লজিক্যাল ফ্লো বা সিকোয়েন্স থাকে এগুলা, হ্যাঁ, আপনারা এই সিকোয়েন্সটা মানে মেনটেন করা মানে নতুন রিসার্চাররা মেনটেন করে না। আর মোটা দাগে এই লজিস্টিক্স এর কথা যদি বলি, ভালো রিসার্চ পেপার না পাইলে তো সে আপনি ভালো পাবে না। রিসার্চ পেপার আবার ডিস্টার্বিং, যদি ভালো রিসার্চ না পায়, যদি নরমাল রিসার্চ পেপার আপনি পড়েন পাবলিশার থেকে, তাহলে এটা আরো আপনার ভুল দিকে ডাইভার্ট করবে। হ্যাঁ, এবং এই ধরনের কাজ আমাদের কাছে যখন আসে তখন আমরা খুব বিরক্ত হই, মানে আপনার কাজ ভুল হয়েছে সেটা আমার ঠিক করা, এর চেয়ে আমার নিজের কাজ করা ভালো, বুঝতে পারছেন। মানে ওইটা বুঝতে যদি পেরেছি। ভুল কাজ করেন, মানে আপনি কাজ করছেন ঠিক আছে, কিন্তু ভুল কাজ করতেছেন, সেইটাকে আমি আবার কারেক্ট করে আবার ভুল করতেছেন, ওইটা কষ্ট হয়ে যায় তখন, বুঝতে পারছেন। এইটা হয় মনে করেন নতুন রিসার্চের সাথে আরো একটা বিষয় আছে, এখন ওই যে চ্যাট জিপিটি, তারপরে কুইল বোর্ড ব্যবহার করে, গ্রামারলি ব্যবহার করে, আপনারা আমার চেয়ে আরো অনেক বেশি জানেন, ঠিক আছে, কিন্তু মনে রাখেন নতুন যে দুনিয়া আসছে, এই যে আজকেও কথা হইতেছিল একজন ম্যাডামের সাথে আমার এখানে, যে এখন ওই যে আমার বড় ভাই আমার ওই দিন বলছে যে প্যারাফেজ করেন, যেগুলো পেইড ভার্সন বলেন, আমেরিকান ভার্সন আর ইসরায়েলি ভার্সন, যে ভার্সনই আপনি ব্যবহার করেন, এখন আছে আপনি কুইল ব্যবহার, মানে আপনি নিজে যদি না লিখেন, আনটিল আপনি টাইপ নিজে টাইপ করা, এবং এই টাইপের জিনিস আপনি কারোর কাছে পাঠানোও যাবে না, মানে হোয়াটসঅ্যাপে যদি আপনি লিখেন তাও সেটা প্লেজারিজমে কট খেয়ে যাবে, বুঝতে পারছেন, এমন একটা ডিস্টার্বিং ইস্যু চলে আসছে। একটা পেপার লিখছি মানে ওই কো অথর আমার ফেলো শহীদ লিখতেছে, আজ 60 দিন ধরে লিখছে, ভাই বিশ্বাস করবেন না 80% এর প্লেজারিজম আবার করছে, সব শেষ সে
আবার 80% হয়তো বা রেফ্রিজারেটর ছিল কিনা জানি না, বা এবার আমি জিজ্ঞাসা করলাম শহীদ এইভাবে আসলো কিভাবে, আপনি কি হোয়াটসঅ্যাপে কারোর কাছে পাঠাইছিলেন? বলে হ্যাঁ, ধরে ফেলছি। বুঝতে পারছেন? দিস আর দ্য থিংস। মেইলও পেস্ট করতে পারবেন না, এরকম একটা অবস্থা। আপনি এআই এর ব্যবহার মানে সুফল নিতেছেন, আপনি সুফল নিয়ে এখন যদি এইগুলা করেন তাহলে আবার হবে না। মনে করেন আপনি দেখেন আগে সিগারেটের দোকানে সিগারেটের খোলসের মধ্যে হিসাব রাখতো, আর এখন দেখেন মনে করেন আপনি যদি 2 মানে 2টা পেঁয়াজি খাইছেন, 2 যোগ 2 ক্যালকুলেটর। আপনার ক্যালকুলেটর আছে, আপনি সিগারেট আপনার হুন্ডা আছে, আপনি সাইকেল নিয়ে যাবেন ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে, আপনি হিন্ডু নিয়ে যাবেন, এটাই তো হয়। কিন্তু ওই যে বললাম না, ইউকেতে উন্নত কান্ট্রিতে এখন স্টুডেন্টরা পরীক্ষা দেয়, টিচাররা চলে যায়, টিচাররা আড্ডা মারতে চলে যায়, কারণ জানে ওইটুকু ইথিক্স তারা মেনটেন করছে যে একজন আরেকজনের দিকে যাবে না, মানে নিজেরা লিখবে। এটা চাইনাতেও করছে এরকম, মানে মানে ইথিক্স এবং ভ্যালুসটাকে ওই জায়গায় নিয়ে আসছে। আমরা তো এই জিনিসগুলো দিতে পারতেছি না, লজিস্টিক সাপোর্ট তো কিছুই দিতে পারতেছি না আমরা। বুঝতে পারছেন? সিটি মানে আপনি যে সেট করবেন, মানে বসবেন কাজ করতে, এই বসার অবস্থাই তো আপনার নাই, মানে এরকম একটা অবস্থা। বুঝতে পারছেন? তো দিস আর দ্য প্রবলেমস। আর মিশের কি বলে আরো একটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে আপনি মনে করেন ইন্ট্রোডাকশন লেখে যতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশন 100% কারেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি পরের কাজে যাব না। এটা অ্যাবসলিউটলি মানে মিসকনসেপশন। আপনি একটা লিখে ফেলেন, লিখে ফার্দার যান, কারণ ইন্ট্রোডাকশন বললাম না, ইন্ট্রোডাকশন তো প্রথমে লিখবেন না আপনি, ইন্ট্রোডাকশন লিখবেন সবার শেষে। তা আপনি কাজটা তো আগাবেন, মানে সামনের দিকে যাবেন একটা লাইন ধরে, একটা গাইডলাইন ধরে তো সামনের দিকে আগাবেন। এই জন্য আপনি ইন্ট্রোডাকশন নিতে পারেন, কিন্তু যেদিন সাবমিট করবেন জার্নাল সেই দিনও আপনি টাইটেল চেঞ্জ করতে দিতে পারে, সেই দিন আপনি ইন্ট্রোডাকশন চেঞ্জ করতে দিতে পারেন। এটা কমন ঘটনা। দিস আর দ্য প্রবলেমস। আরো প্রবলেম আছে, এগুলো আস্তে আস্তে কি বলে অন্য ওই যে মেথোডোলজি লিটারেচার রিভিউ যখন আলোচনা করবো তখন দেখবেন আসবে ইনশাল্লাহ। ইন্ট্রোডাকশনে এই জিনিসগুলাই মোটামুটি মানে ফোকাস হয় আর কি। হ্যাঁ, রাইটিং স্টাইলেরও বিষয় আছে, ওই যে বললাম না রাইটিং স্টাইল, সেটাও একটা বিষয়। হ্যাঁ, আপনি মনে করেন 3 পার্ট লিখছেন, আমি 1 পার্ট লিখছি, আপনি 1 পার্ট লিখছেন, আর শহীদ 1 পার্ট লিখছেন। আপনার রাইটিং স্টাইল, আমার রাইটিং স্টাইল আমি বুঝে ফেলবো, কিন্তু প্রথম পার্ট শহীদ, 2 নাম্বার আছে রাইটিং স্টাইল উইল বি ডেফিনেটলি সেম। তারপরে এরা এরা মনে করেন একটা পেপার লিখে এরা ওয়েট করে না, পাবলিশিং এর জন্য চলে যায়, প্রুফ রিড করে না, তারপরে হ্যাঁ ভুল ভ্রান্তি এগুলো দেখে না। এই দিস আর দ্য প্রবলেমস। রাতুল বলেন এরপরে। স্যার আমরা কি এখন দর্শকদের থেকে একটা প্রশ্ন নিতে পারি? অবশ্যই, প্লিজ। তাহলে হচ্ছে স্যার আমি প্রথমেই সুকান্ত সূত্রধর ওনার প্রশ্নটি পড়ছি। উনি লিখেছেন, অ্যাজ এ স্টেজ অফ এ জুনিয়র রিসার্চার হুইচ মডেল শুড আই ফলো, কার্স অর? ওই যে পাইছি এখন আসছে। আদাব স্যার, কাইন্ডলি গিভ অ্যান অ্যাডভাইস হুইচ মডেল শুড আই ফলো, এ জুনিয়র রিসার্চার 5C অর কার্স? 5C ভাব। কার্সের মধ্যে 10-15টা রিসার্চ হওয়ার পরে কার্সে যাবেন। ও ফানেল মডেলও লিখছেন। ফানেল উল্টা করে ফেললে লিখতে পারবেন। ফানেল উল্টা করে মানে ফানেল হচ্ছে তো চোঙ্গা তো বড় থাকে, এদিকে এরকম থাকে না চোঙ্গা, এই যে এরকম থাকে চোঙ্গা, এরকম। এদের তো নাইও কিছু। হ্যাঁ, এরকম থাকে তো। তো ওই যে উপরে ব্রড না দিয়ে উল্টা করে দেবেন চোঙ্গারিটা, তাহলে উল্টা করলে আপনি ই হবে, মানে সুবিধা হবে, নিজের কনটেক্সট থেকে আপনি আলোচনায় যাইতে পারবেন। পাইছে সুকান্ত আশা করি। আর সুকান্ত আমার রিসার্চের স্টুডেন্ট, আমার ক্লাসের স্টুডেন্ট, এবার ওদের সাথে আমি রিসার্চ নিতেছি। সুপ্ত দাস, স্যার হাউ ডু ইউ ব্যালেন্স একাডেমিক টোন এন্ড রিডাবিলিটি ইন দ্য ওয়ে? ভাই এটা হেভি কোয়েশ্চেন করছে। হাউ ডু উই ব্যালেন্স একাডেমিক টোন এন্ড রিডাবিলিটি ইন দ্য ইন্ট্রোডাকশন? একাডেমিক টোন, হ্যাঁ একাডেমিক টোন, আপনি একাডেমিক টোনের সবচেয়ে মানে সিলি এবং সিগনিফিকেন্ট ইয়েটা উত্তরটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে এরকম, আই ওয়ানা গো ফর প্লেইং, ওয়ানা হচ্ছে আই ওয়ান্ট টু না, এটা আই ওয়ান্ট টু না রাতুল? ওয়ান্ট টু তো সংক্ষেপে ওয়ানা বলে নাকি? জি স্যার। এই ওয়ানা হচ্ছে ইনফর্মাল, রিড মানে কোনোদিন পড়বে না, মানে মানুষ যেন বুঝতে পারবে যে মানে আপনি নিউবি রিসার্চার, স্টুডেন্ট রিসার্চার। বাট আই ওয়ান্ট টু যদি লিখেন, দ্যাট উড বি রিসার্চের ওয়ার্ড, ফর্মাল একেবারে ফর্মাল এখানে। তারপরে আমরা মাঝে মাঝে এরকম লিখি আইএলটিএস এর ক্ষেত্রে, আমাদের রাইটিং এর ক্ষেত্রে
এট দ্য ফার্স্ট পার্ট, বা মনে করেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এগুলো লিখতে পারেন। লিখতে লিখতে হবে ভাই। তো শুরু কর। মেহেদী আজিজ বলেন কি লিখছেন? Does the introduction clearly state the research problem or issue being studied? Does the introduction clearly state the research problem? হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে, তো ডিপেন্ড করতেছে বলতে আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথম কথা রিসার্চ প্রবলেম আনবেন কিনা, আপনি রিসার্চ প্রবলেম আনবেন কিনা সেটা আপনার বিষয়, আপনি রিসার্চ প্রবলেম আনবেন কিনা। যদি আনেন তাহলে আনতে পারেন। আর দেখেন আমরা যে কয়টা মডেল পড়ছি, তারপরে পড়ছি, যে সিম্পলিফাইড স্ট্রাকচারটা পড়ছি, সেখানে আমরা কিন্তু রিসার্চ প্রবলেমের নামে একটা মানে পার্ট আমরা রাখছি সেন্টেন্সটা। তো এখন দেখা গেল যে নতুন রিসার্চার যারা, তাদের জন্য পয়েন্ট বাড়ানোর জন্য আলাদা পয়েন্ট করা যায়। যেমন আপনি যদি প্রথম পয়েন্টের মধ্যে আপনি ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড আনলেন, ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে প্রেক্ষাপটটা, এর সাথে আপনি কি বলে লিটারেচার দিলেন একটু, তারপরে গ্যাপ বের করলেন, ওইখানে গ্যাপ বের করে আপনি ওখানে করলেন কোয়েশ্চেন আর অবজেক্টিভ দিলেন আপনি, আর আর হচ্ছে রোড ম্যাপ দিলেন, স্ট্রাকচার দিলেন। এর পরের পয়েন্টটাই আপনি রিসার্চ প্রবলেম দিতে পারেন। অর্থাৎ আমি ওই পয়েন্টটাই শুধু স্পেসিফিক করে বলতে চাচ্ছি যে আমার রিসার্চের মূল জায়গাটা কোন জায়গা, বুঝতে পারছেন? আবার ওইটা আবার ভেতরেও নিতে পারেন আপনি। এই জন্যই বললাম যে আমি একটা মানে দেখেন টেস্টামেন্টের জন্য, টেস্টামেন্ট আমার মনে হয় না খুব কম মানুষজন এই কাজটা করছে। সেটা যে আমি একটা বইয়ের চ্যাপ্টারে মেথোডোলজি দিছি কনক্লুশনের পরে। কেন ইমাজিন, মেথোডোলজি দিছি কনক্লুশনের পরে, বুঝতে পারছেন? নিচে নিবে না কেন? যদি রিডার মানে মানে রিভিউয়ার যদি মনে করে যে দিস পেপার ক্যান মানে মেক কন্ট্রিবিউশন টু মাই জার্নাল, বই অথবা যে কোনো জায়গা, অফকোর্স নিবে। আরেকটা বলছে যে ক্লিয়ারলি স্টেট প্রবলেম অর ইস্যু বিং স্টাডিড। ইস্যু বিং স্টাডিড এটা আপনি লিটারেচারও আনতে পারেন, আবার হচ্ছে মানে লিটারেচার পার্ট হিসাবে আনতে পারেন। নতুন রিসার্চার এবং অ্যাডভান্স রিসার্চার যারা, তারা লিটারেচার রিভিউ এই পার্টটা না লিখা ডাইরেক্ট পয়েন্টের আন্ডারে লিটারেচার গুলো আনে, বুঝতে পারছেন? তো ওইভাবে ওই লিটারেচারে আনতে পারেন, আবার ইন্ট্রোডাকশনও আনতে পারেন। ইন্ট্রোডাকশন অল্পই নেন, লিটারেচার তো অভাব নাই ভাই, বুঝতে পারেন নাই? আর এই লিটারেচার নিবেন হচ্ছে লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স আর দ্য রিসেন্ট ইয়ার্স। হ্যাঁ, এরপরে কোশ্চেন যদি থাকে করেন ভাই। Does the introduction explain who is affected by the problem and why it matters? এই প্রশ্নটিও মেহেদী অফকোর্স এক্সপ্লেন করবে। আপনি যদি এটা এক্সপ্লেন করাইতে পারেন তাহলে দ্যাট ক্যান বি এ গুড। এবং আমরা যে কয়টা 5টা না 4টা মডেল, 5টা মডেল পড়ছি সব মিলে, প্রত্যেকটাতে এই জিনিসটা লিখছে যে ইন্ট্রোডাকশন এক্সপ্লেন হু ইজ এফেক্টেড বাই দ্য প্রবলেম, কারা এফেক্টেড। যে আপনি প্র্যাকটিক্যাল কন্ট্রিবিউশনে এটা নিতে পারেন, মানে রিকমেন্ডেশনে নিতে পারেন। তারপর বলছে যে হু ইজ এফেক্টেড, আপনি প্রবলেম স্টেটমেন্ট মেনশন করলেই তো এখানে চলে আসবে। তারপরে হোয়াইট ম্যাটার্স, ডেফিনেটলি এটা কেন ম্যাটার করে, ম্যাটার এটাই তো আমার অবজেক্টিভ। কেন ম্যাটার করতেছে, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। সিগনিফিকেন্স, রিসার্চ কোয়েশ্চেন, সব তো এটা একই এই ইসের মধ্যে চলে আসতেছে। হ্যাঁ, কি বলছেন দেখি, ডাজ দা, ঠিক বলছি কিনা, ডাজ দা ইন্ট্রোডাকশন এক্সপ্লেইন হু ইজ এফেক্টেড বাই দ্য প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, ওই যে অবশ্যই আপনাকে বলবে। আর বলছে কি এন্ড হোয়াই ইট ম্যাটার্স, কেন এটা, মানে সোজা কথা হচ্ছে আমরা আগের যে কোয়েশ্চেনটা প্রবলেম স্টেটমেন্ট, সেই জিনিসটাই আবার এটা। হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্ট, মূলত কথা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এখন এই প্রবলেম স্টেটমেন্টের সাথে আপনি আবার ওই যে গ্যাপও আনতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গ্যাপ না আনলেও মানে গ্যাপটা মেনশন করা রিসার্চারদের জন্য 2-3টে জিনিস। দেখুন মানে ওই যে থিওরিটিক্যাল আন্ডারপিনিংস আমি খুব কম সময় এই যে ইসের সাথে মানে আন্ডারগ্রেডের সাথে বলি, থিওরিটিক্যাল আন্ডারপিনিংস, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই রিসার্চ প্রবলেম। এরকম ভাই আর আছে কোয়েশ্চেন? না স্যার, আর কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। তো সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার, আমরা যখন টাইটেল লিখি, টাইটেলের মধ্যে একটা টার্ম আছে, সেই টার্মটাকে বলি নমেনক্লাচার। আসলে অনেক ইনফরমেশন মানে সময়ের অভাবে দেওয়া যায় না বা মনে থাকে না। আর এই যে বললাম না এখন আর পড়াশোনার মধ্যে নাই, এগুলো বিশ্বাস করেন 7টা 21 স্লাইডটা করতে বসছি আজকে সন্ধ্যা, আমার ক্লিয়ার মনে আছে। এই যে এর মধ্যে আবার কালকে বেড়ালে কামড় দিছে, উদ্ধার করতে গেছে রাত 3টার সময় বেড়াল, বুঝতে পারছেন? 2টা বাচ্চা ওইখানে এসে কামড় দিয়ে অ্যান্টিবায়োটিক দিছে, ওইটা দেওয়ার পর থেকে শরীরটা একটু নিস্তেজ হয়ে যেতেছে। আর মূলত বিষয় হচ্ছে যে যেটা আমার স্টুডেন্ট যারা থাকবে তাদের উদ্দেশ্যে আমার যেটা, সেটা হচ্ছে যে টাইটেলে যেমন নমেনক্লাচার করি, লিস্ট অফ দ্য টাইটেলস আমরা বানাই,
আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এইরকম এত মানে লিস্ট বানানোর দরকার নাই। তবে আপনি ড্রাফট করে রাখেন। আপনি ড্রাফটেডটা পরবর্তীতে চেঞ্জ করা কোনো একটা বিষয় না। ধরেন আপনার একটা সিভি আছে এমএস ওয়ার্ডের। এখন এইটা যদি আপনি মনে করেন মার্কেটিং এ যদি অ্যাপ্লাই করেন, মার্কেটিং রিলেটেড, তাহলে স্কিল গুলো আগে আনবেন, রেজাল্ট পরে আনবেন। আর যদি অ্যাপ্লাই শিক্ষকতায় করেন তাহলে রেজাল্ট আগে আনবেন, স্কিল পরে আনবেন। শেষ। এই যে আনা নেওয়ার বিষয়। তা আপনি ড্রাফট করতে পারেন টাইটেল করে, তারপর আপনার কাজে আগায় যেতে পারেন। মানে আমি যেটা বলছি সেটা অনেক বললাম না যে সবার শেষে লিখবো। এটা দেখা গেলো যে আমার মিড আপ লেভেলের জায়গা থেকে আমি বলছি হয়তোবা। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি শুরু করবেন ভাই, লেখা শুরু করবেন। আর হচ্ছে কি বলে মানে সোশ্যাল ইস্যু গুলা যেগুলা মানে মানে আমার বাংলার কালচার, বাংলাদেশের কালচার, বাংলাদেশের সোসাইটিতে কন্ট্রিবিউট করে সেই জিনিসগুলা নিয়েই রিসার্চ করা উচিত। হ্যাঁ, মনে করেন অনেক ইউনিভার্সিটি, অনেক প্রতিষ্ঠান ওই যে পাবলিক হেলথ ইস্যু টিস্যু এইগুলা নিয়ে এত ইন্টারেস্টেড হওয়ার দরকার নাই। মানে কত রাজনৈতিক সচেতনতাও তো জায়গা আছে। হ্যাঁ, এই কেন ছাত্র সংসদ চায় কি চায় না স্টুডেন্ট, দেখেন এইটা নিয়েই তো ছোট্ট একটা রিসার্চ করা যায়। দেখি গত ওই দিন এক জায়গায় আলোচনা করতেছি, ভাইয়া 3 জন হাত উঠাইছে আর 5 জন হাত উঠাইছে। হ্যাঁ, বাকি 30 জন উঠায় নাই। তাই বললাম ওই 8 জনের মধ্যে গন্ডগোল বাধাইতেছে ওই 30 জন। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনি নেমে আসেন, কাজ করেন। ঠিক আছে, একমাত্র পৃথিবী সুন্দর এবং মানে গড়ে রাখা যায় কন্ট্রিবিউশন হচ্ছে একমাত্র লেখা, এছাড়া আর কোনো ওয়ে নাই। লেখা শুরু করেন, এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। আর এই ইন্ট্রোডাকশন রিলেটেড কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমার সাথে ডিরেক্ট আপনারা যোগাযোগ করেন, এইটাও সমস্যা নাই, আমি আছি ইনশাল্লাহ। আর MURS আপনাদের সবাইকে ধন্যবাদ। আর রাতুল আপনাকেও ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে প্রোগ্রাম করতে পারলাম। ইনশাল্লাহ আরো হবে সামনে। আর ব্যাক স্টেজে আমাদের শহীদ আছে, ডেফিনেটলি ওরও মেনশন করা দরকার। হ্যাঁ, সব মিলে সার্বক্ষণিক আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। হ্যাঁ, সম্মানিত সুধী, এরই মাধ্যমে আজকের এপিসোড 0.7 এর সমাপ্তি টানতে যাচ্ছি। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারকে এত সুন্দর এবং তথ্যবহুল বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। মূল্যবান সময়, স্যার অসুস্থ তারপরেও আমাদের কাছে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এতক্ষণ সাথে ছিলাম আমি রাতুল চক্রবর্তী। আবারও পরবর্তী কোনো পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আলোচনায়। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আর আমাদের লেখাগুলো শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব